রাবিনের এমন অস্থিরতা দেখে রাবিনের কাঁধে হাস রাখল। বললাম তো চিন্তা করিস না, ভাগ্যে যা আছে তাই হবে। কারণ নিয়ে তুই কি কেউ বদলাতে পারে? যদি আল্লাহ তাআলা রোদের জুটি তোর সাথে বেঁধে রাখে, তাহলে কোনো সমস্যাই তোদের আলাদা করতে পারবে না। ভালোবাসলে ভয় হবেই, ভয় না থাকলে সেটাকে ভালোবাসা বলা যায় না। আর ভয়টাই ভালোবাসার মধ্যে সবচেয়ে বড় দুর্বলতা। শোন রাবিন, কারো জন্য জীবন থেমে থাকে না। জীবন নিজের মতোই নিজের নিয়মেই চলে, কারো অপেক্ষায় নয়, কারো অভিমানে নয়। মানুষ কাঁদে, ভেঙে পড়ে, আবার নিজেকেই জোড়া লাগিয়ে উঠে দাঁড়ায়। কিন্তু সময় এক মুহূর্তের জন্য দাঁড়ায় না। যাকে আজ সবকিছু বলে মনে হয়, কাল তাকে ছাড়াই বাঁচতে শিখে ফেলা যায়, না চাইতেও, না বুঝতেই। জীবন মানুষকে এই কঠিন সত্যটা শেখায়, বড্ড নির্মমভাবে হলেও। ভালোবাসা হারালে জীবন শেষ হয়ে যায় না, শুধু পথটা বদলায়। আর সেই বদলে যাওয়া পথে হাঁটতে হাঁটতে মানুষ ধীরে ধীরে বুঝে ফেলে, জীবন থামে না কখনোই। থেমে যায় কিছু অনুভূতি, কিছু স্বপ্ন, কিছু আশা, যাদের জায়গা সময় নিজেই ভরাট করে দেয়। লাবিবের কথায় রাবিন আর কিচ্ছু বলল না। দুই হাত দিয়ে মুখ চেপে মাথা নিচু করে বসে রইল বারান্দা থাকা চেয়ারে। লাবিবও তার কিছু বলল না, রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। তার আর এর থেকে বেশি কিছু বা বলার আছে? রোদকে চামেলি বেগম পাঠিয়েছে চন্দ্রের রুমে, ওই রুম থেকে ওনার জন্য ঔষধ এনে দেওয়ার জন্য। চামেলি বেগমের নাকি পায়ের তালু জ্বলছে, আর ওনার ভাষ্য মতে চন্দ্রের কাছে নাকি একটা জাদুকরি স্প্রে আছে, যেটা পায়ের তালুতে দিলে নাকি সাথে সাথে জ্বালা কমে পায়ের তালু শীতল করে দেয়। ওনাকে নাকি চন্দ্র দিয়ে দিয়েছিল এর আগে আরও 2-1 দিন। রোদ প্রথমে চন্দ্রের রুমে যাওয়ার কথা শোনার পর সাফ মানা করে দিয়েছিল, অন্য কাউকে পাঠাতে বলেছিল। সে কোনোভাবে ওই রুমে যেতে পারবে না বলে খাপটি মেরে বিছানায় পড়েছিল। রোদের মানা শুনে চামেলি বেগম রোদকে আশ্বস্ত করে ভয় না পেতে, চন্দ্র ওনার সমস্যার কথা শুনলে রোদকে নাকি আটকাবেই না। তাছাড়া এখন সবাই যে যার রুমে চলে গেছে, ঘুমিয়েও গেছে বোধহয়। রাত প্রায় বাজে 12টার কাছাকাছি, এখন সজাগই থাকবেই বা কে? এগুলো বলার পরেও রোদ কোনোভাবেই রাজি হচ্ছিল না এত রাতে চন্দ্রের রুমে যেতে। কিন্তু চামেলি বেগম রীতিমতো অস্থির হয়ে পড়েছেন জ্বলার কারণে। আবার পায়ের জ্বলনের কারণে উনি বেশি পা নাড়াচাড়া করায় ওনার নাকি হাঁটুর ব্যথাও বেড়ে গেছে। কি একটা অবস্থা! রোদ পড়েছে ফ্যাসাদে। সে কিভাবে যাবে ওই রুমে এখন? কেন জানি জারিনের উপর রাগ করে এখানে থাকতে গেল। এই নিয়েই এখন মনে মনে আফসোস করছে সে। চোখের সামনে একজন মানুষকে এমনভাবে কাতরাতে দেখে সে কি আর নিজের স্বার্থের জন্য ওনাকে কষ্ট পেতে দিতে পারে না? রোদ আর নিজের কথায় অটল থাকতে পারল না। বুক ভরে শ্বাস টেনে বিছানায় ছেড়ে নেমে দাঁড়ালো। তারপর চামেলি বেগমের দিকে তাকায়। নানি, তোমার জ্বালা পোড়া সাইডে রেখে আমাকে একটু ফু দিয়ে দাও তো। তোমার ফুয়ের বদৌলতে যেন সহি সালামতে সিংহের গুয়া থেকে তোমার জাদুকরি কৌটাটা আমি নিয়ে রুমে পৌঁছাতে পারি। দোয়া দাও, দোয়া। রোদের কথা শুনে জোর করে ছোটে হাসি টেনে রোদকে সত্যি সত্যি ফু দিয়ে দিয়েছে রোদ চামেলি বেগমের বুকে। ফুকে সম্পল করে ওই জাদুর কৌটোটা নেওয়ার জন্য চন্দ্রের রুমের সামনে দাঁড়ালো। এদিকে রোদ রুম থেকে বের হতেই দেরি। চামেলি বেগমের পায়ের জ্বালা, হাঁটুর ব্যথা সব উধাও হতে দেরি নাই। রোদ বেরিয়ে যাওয়ার সাথে সাথে উনিও বিছানা থেকে নেমে পিছু নিয়েছে রোদের। অন্ধকার রুমের বারান্দা থেকে অল্প আলো এসে পড়েছে। ওই আলোয় আবছা দেখা যাচ্ছে চন্দ্রকে। উদম শরীর, কোনো রকমে লুজ একটা ট্রাউজার কোমরে ঝুলে আছে। খালি গায়ে ডিভানে পা মেলে আছোয়া হয়ে শুয়ে রয়েছে সে। তার অস্থির বেপরা দৃষ্টি তাক করা কোলে থাকা ল্যাপটপে চলমান ভিডিওর দিকে। দৃষ্টির কোনো নড়াচড় নেই, একধানে তাকিয়ে আছে ল্যাপটপের স্ক্রিনে। ঘর নিস্তব্ধতা, কেবল ল্যাপটপে থাকা আশা ক্ষীণ শব্দ আর চন্দ্রের ভারী শ্বাস প্রশ্বাস ছাড়া কোনো শব্দ নেই। চন্দ্রের বুক উঠানামা ধরা দিচ্ছে আলো ছায়ার খেলায়। এক হাতে সে ল্যাপটপটা ধরে রেখেছে, অন্য হাতে অচেতন ভঙ্গিতে দিবানের ধারে ঝুলে পড়েছে। আঙুলগুলো অস্থির, যেন কোথাও পৌঁছতে চেয়েও পৌঁছতে পারছে না। এই যাত্রা এসে যেন তার গলাটাও শুকিয়ে এসেছে। বার কয়েক শুকনো ঢোক গিল গলা ভেজানোর তাগিদে, কিন্তু গলা ভেজার বদলে যেন আরও কাঠ হয়ে আসছে। অস্থির হচ্ছে তার পুরুষের চিত্ত, শরীরটাও ঘেমে উঠেছে। তবুও বিন্দুমাত্র চোখ সরাচ্ছে না স্ক্রিন থেকে। একই ভিডিও বারবার টেনে টেনে দেখছে।
ল্যাপটপে মূলত রোদের একটা ভিডিও ক্লিপ, যেটা সে আরো 2 বছর আগেই করেছিল। চৈত্রের ভ্যাবসা গরমে তখন জনজীবন অতিষ্ঠ। সকাল 10টা বাজে, মনে হচ্ছিল দুপুর 1টা। তীব্র রোদে তাপে খা খা করছিল পথঘাট, গরমে নাজেহাল অবস্থা সবার। ঠিক সেই মুহূর্তে হঠাৎই বর্ষণ নামলো, ছোট্ট ছোট্ট ফোঁটা, যেন জনমনে এক অপ্রত্যাশিত ও স্বস্তির বার্তা বয়ে আনলো। চন্দ্র সেদিন খুব জরুরি একটা ফাইল আনতে চাচ্ছিল রেদন আহমেদের কাছে। ফাইলটা তার খুব বেশি জরুরি বিধায় সে নিজেই গিয়ে নিয়ে আসার সিদ্ধান্তই নিল। তাছাড়া বেশি দূরে তো আর নয়। 12টা শুক্রবার বিধায় রেদওয়ান আহমেদ সেদিন বাড়িতেই ছিল। বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই হুট করে বৃষ্টি নামার কারণে গাড়ি নিয়েই যেতে হয়েছিল তাকে। গাড়িটা গ্যারেজে রেখে দারোয়ানের দেওয়া ছাতা মাথায় দিয়ে চন্দ্র গ্যারেজ থেকে বাইরে কয়েক কদম পা বাড়াতেই তার পা থেমে গিয়েছিল। কালো রঙের চুড়িদার পরে ভিজতে থাকা লাশময়ী কিশোর রোদকে দেখে বৃষ্টিতে ভিজতে থাকা রোদের রোষটাই যেন চন্দ্রের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিল তৎক্ষণাৎ। যেন চোখ ফেরানো দায় হয়ে পড়েছিল রোদের উপর থেকে। সেদিন বান্দরবান থেকে আসার পর এই প্রথম রোদকে দেখেছে সে। রোদের ভেজা কাপড় শরীরে লেপটে থাকা কিশোরীর শরীরের প্রতিটি ভাঁজ দৃশ্যমান চন্দ্রের সামনে। এই দৃশ্যই সেদিন চন্দ্রের চূড়ান্ত সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছিল। অবশ্য তার সর্বনাশের সূচনা তো আরো আগেই হয়ে গিয়েছিল। তখন তার বয়স ছিল 23। তখন সে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল। তখনও ব্যবসায় পূর্ণ মনোযোগ দেয়নি, তাই অফিসেও যাওয়া হতো খুব কম। তাদের কোম্পানির 25 বছর পূর্তি উপলক্ষে বড়সড় করে অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল সেইবার। তাই পরিবারের সবাই যে সেদিন উপস্থিত ছিল অনুষ্ঠানে। যেহেতু বাড়ির সবাই এসেছে, তো সবার সাথে রোদ উপস্থিত ছিল সেখানে। কালো রঙের ফ্লোরা গাউন পরা 11 বছরের রোদকে সেদিন যেন পরীর বাচ্চার মতোই লেগেছিল। কালো রঙের মধ্যে রোদের পুতুলের মতো উজ্জ্বল ফর্সা মুখটা ঝলঝল করছিল রোদের মতোই। চন্দ্র তো প্রথম যখন চোখে পড়েছিল রোদের উপর, মুখ থেকে নিজের আপনমনি অস্ফুট সুরে অ্যাঞ্জেল নামটা বেরিয়ে এসেছিল হঠাৎ নিজের মুখ থেকে। এমন শব্দ বেরোতে সে অবশ্য খানিক হকচকিয়ে উঠেছিল। কেন যেন সেদিন সেখানে যতটুকু সময় সে ছিল, সে শুধু রোদকে মনোযোগ দিয়ে লক্ষ্য করেছিল। এমন নয় যে সে আগে কখনো রোদকে লক্ষ্য করেনি, অবশ্য লক্ষ্য করেছে, কিন্তু সেদিনের মতো তেমন ভাবে নয়। এমনিতে চন্দ্র পরিবারের মানুষের সাথেও খুব বেশি কথা বলতো না। প্রয়োজন ছাড়া আলাপ জমানো বা কারোর সাথে মাখো মাখো সম্পর্ক রাখার অভ্যাস তার ছিল না। হাসি ঠাট্টা অকারণে গল্প এইসব সে সচেতনভাবে এড়িয়ে চলত। মানুষের ভিড়ের মাঝেও সে বরাবরই নিজের মতো করে আলাদা থাকতে পছন্দ করত। তাই কাউকে সে কখনো অতটা গুরুত্ব দিয়ে দেখতো না বা দীর্ঘ সময় ধরে লক্ষ্য করতো না। সেই হিসেবেই রোদও ছিল তার কাছে আরও অনেক ছোট। বয়সের দিক থেকে, সম্পর্কের দিক থেকেও রোদ এই বাড়িতে আসলে চন্দ্র যদি তখন বাড়িতে থাকতো, তবে সামনাসামনি হলে 2-1 ঝলক দেখাই হয়তো, এর থেকেই বেশি কিছু নয়। রোদ তার কাছে তখন কেবলই পরিবারের ছোট এক সদস্য। আলাদা করে মনে রাখার মতো কোনো কারণও ছিল না, কিংবা মনে রাখার চেষ্টাও করেনি কখনো। ব্যস্ত জীবনে ভিড়ে এমন ছোট ছোট উপস্থিতি তার চোখ এড়িয়ে যেত স্বাভাবিকভাবেই। সেদিনও রোদকে যখন দেখেছিল, তখন তার মনে করে ভিন্ন ভাবনা জন্ম নেয়নি। তার চোখে রোদ ছিল স্রেফ একটা বাচ্চা মেয়ে। দেখতে সুন্দর, পরিপাটি, এতটুকুই। সৌন্দর্য চোখে পড়েছিল বলেই হয়তো কিছুক্ষণ তাকিয়েছিল, এর বেশি কিছু নয়, এমনটা সে নিজেকে বুঝেছিল। কিন্তু সেই ভাবনাটাকে সে পাত্তাই দেয়নি। সেখানে তো আরও অনেক সুন্দর মুখ ছিল, শিশু থেকে শুরু করে যুবতী মেয়েও। তবুও কেন যেন তার দৃষ্টি বারবার গিয়ে থামছিল একজনের দিকেই। সেদিনের পর থেকে যেন চঞ্চলের ভেতরে কিছু একটা বদলে যেতে লাগলো। অজান্তেই তার চোখের তারায় ভেসে উঠতে শুরু করলো সে ছোট্ট মুখটা। মনে অদ্ভুত সব অনুভূতি ভিড় করতে লাগলো, যাদের কোনো নাম সে জানতই না, কোনো ব্যাখ্যাও খুঁজে পেত না। হঠাৎ হঠাৎ রোদকে একবার দেখার তীব্র আকাঙ্ক্ষা জেগে উঠত। যতক্ষণ না চোখ ভরে তাকে এক ঝলক দেখতো, ততক্ষণ মনটা কেমন যেন অস্থির হয়ে থাকতো।
আড়াল থেকে রোদের ক্ষীণ কণ্ঠস্বর কানে এলে বুকের ভেতর জমে থাকা অজানা অস্থিরতা হঠাৎ করে মিলিয়ে যেত। রোদের সেই হাস্যজ্জ্বল মুখটা চোখে পড়লে নিজের অজান্তেই চন্দ্রের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠত। সে নিজেই বুঝতে পারতো না কেন এমন হচ্ছে। ধীরে ধীরে ব্যাপারটা তার কাছে অদ্ভুত এক রূপ নিতে লাগলো। সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছিল, যুক্তি দিয়ে কিছু মেলাতে পারছিল না। কেন তার সঙ্গে এমন হচ্ছে, কিসের চান, কিসের অস্থিরতা? এই বিভ্রান্তি তাকে ভীত করে তুলেছিল। রাগে দুঃখে তার নিজের উপরই এক ধরনের বিরক্তি থেকে সে সিদ্ধান্তই নিয়েছিল ওদের সামনে সব বন্ধ করে দেওয়া, এড়িয়ে চলবে। কথা তো এমনিতেই খুব একটা বলতো না, এবার সেই সামান্য সুযোগটুকুও সে নিজেই কেড়ে নিল। কিন্তু কোনোভাবে সে শান্তি পাচ্ছিল না। যেই চন্দ্র খুব কম নিজের ভেতরে কথা কাউকে বলতো, সেই চন্দ্রই আদিয়াতের কাছে সব খুলে বলার সিদ্ধান্ত নিল। উদ্দেশ্য একটাই, যদি কোনোভাবে একটা সঠিক সমাধান পাওয়া যায়। সেদিন আদিয়াতও হয়তো বিস্ময়ে হয়ে গিয়েছিল। বহুক্ষণ চুপ করে থেকে নানান দিক ভেবে আদিয়াত শেষ পর্যন্ত তাকে বলেছিল এটা নাকি তার সাময়িক এক ধরনের বিভ্রান্তি। হয়তো রোদকে নিয়ে অতিরিক্ত ভাবতে ভাবতেই এমন মনে হচ্ছে। সময় গেলে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কিন্তু দিন গড়ল, রাত কাটল, ঠিক তো হলোই না, বরং অনুভূতিগুলো কমার বদলে ভয়ঙ্করভাবে বাড়তে লাগলো। তার নিজের কাছে নিজেকে কেমন অচেনা লাগতো। মনে হতো সে যেন ধীরে ধীরে নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। একটা পিছিয়ে তাকে এভাবে অস্থির করে তুলছে, এটা সে কোনোভাবে মেনে নিতে পারছিল না। ততদিন সেই ছোট্ট রোদ আর আগের মতো ছিল না। ধীরে ধীরে তার ভেতরে মিলি পরিবর্তন আসছিল। যে পরিবর্তনগুলো একসময় নিরীহ ছিল, সেগুলো চন্দ্রের ভেতরে আরও বেশি অস্থিরতার জন্ম দিচ্ছিল। দিনকে দিন তার মন ক্রমেই এক অস্বাস্থ্যকর আকাঙ্ক্ষায় ডুব যাচ্ছিল। আর সেই সঙ্গে রোদ একটা বাচ্চা থেকে ধীরে ধীরে মেয়ে হয়ে উঠেছিল। এই বদলটাই চন্দ্রের ভিতরে ভয়ঙ্কর রাগের জন্ম দিয়েছিল। প্রেমের নামে জন্ম নেওয়া এক অসুস্থ ক্ষোভে বারবার নিজের মনে সে বলে উঠত, ওকে কেন তো ছোট হতে হলো? আমার বয়সে হলে কি এমন হতো? তাহলে কি আমাকে তো কষ্টের অপেক্ষায় থাকতে হতো? এই বিকৃত অনুভূতি, খেয়াল জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছিল চন্দ্র। ভালোবাসা মানে তো কাছে যাওয়া, তাড়না, স্পর্শের আকাঙ্ক্ষা। কিন্তু চন্দ্র এখানে এসেই থেমে যেতে হতো। তার মন যে এক নাবালিকা মেয়ের দিকে ভুল পথে ছুটেছিল, এটা ভুল সে জানতো, কিন্তু মস্তিষ্ক সেটা মানতে নারাজ ছিল। এটা ভুল সে জানতো, কিন্তু মস্তিষ্ক সেটা মানতে নারাজ। সেই ভুলের পথে আরও বেশি করে ঝুঁকে যাচ্ছিল সে। কোথাও ভেঙে পড়তে তার বিবেকের প্রাচীর। চেষ্টা করতো দূরে থাকতে, নিজেকে কাজে ডুবিয়ে রাখতে, যুক্তির আড়ালে অনুভূতিকে চাপা দিতে। তবুও কিছু অনুভূতি চাপা দিলে মরে না, বরং নীরবে বিষ হয়ে জমে। সে জানতো এই অনুভূতির কোনো ভবিষ্যৎ হতেই পারে না, শুধু আছে অনুচিত হওয়ার ভয়। তাই প্রতিটি মুহূর্তে নিজেকে সংযত করার যুদ্ধ চলতো তার ভিতরে। একটি যুদ্ধ যার পরাজয় মানেই নিজেকে হারানো। চন্দ্র যখন দ্বিধার জোয়ারে ভেসে যাচ্ছিল, তখনই সত্যি একদিন এত দ্বিধার, এত বিভ্রান্তের মধ্যেই নিয়তি তাদের এক সুতো বেঁধে দিল। তারপর তারপর তার মনের মধ্যে দ্বিধার বদলে ভয় এসে বাঁধল। রোদের সামনে যাওয়ার ভয়। সে জানে তার অনুভূতি তার নিয়ন্ত্রণের বাহিরে। তার মতো ২৬ বছরের একটা তাগড়া যুবক হাল্লার নারীকে কাছে পেলে কোনো অঘটন ঘটিয়ে ফেলে নিশ্চিত। আর রোদের তখন এসবের জন্য বয়সও হয়নি। এমনিতেই বিয়ের বিষয়টা নিয়ে রোদের ছোট মস্তিষ্কে চাপ পড়ে আছে, সেটা চন্দ্র জানে। তার উপর যদি সে কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ করে বসে, তখন ব্যাপারটা যে তাদের জন্য মঙ্গলকর হবে না, সেটা ভেবেই সে বিয়ের পর আর রোদের সামনেই যায়নি। এমনি এই নিয়ে আর কোনো কথাও বলেনি, রোদকে অস্থির করতেও চায়নি। কিন্তু নিয়তি যেন তাকে এলোমেলো না করে ক্ষান্ত হবে না। নইলে সেই দিন কেন রোদকে এমন আবেদনময়ী রূপে দেখতে হবে? আগে এত গভীরভাবে না তাকালো সেদিন চন্দ্র পলকও ফেলেনি। স্থির দৃষ্টিতে শুধু রোদকেই দেখে গিয়েছিল। পুরুষ মানুষের মন কিনা ফেরাবেই বা কী করে? আগে হারাম ছিল বিধায় তার দৃষ্টি সংযতই রাখত, কিন্তু তখন তো
সংযত থাকার কোনো প্রশ্নই ওঠে না। তার তো তখন ইচ্ছে করছিল রোদকে ধরে, আর ভাবতে পারেনি চন্দ্র। তার শরীর কেমন ঝাঁকুনি মেরে উঠেছে। তখনও রোদ ভিজে যাচ্ছে মনের আনন্দে। কেউ একজন যে তাকে নজরবন্দি করে রেখেছে, সেই খবর কি আর কিশোরীর আছে? হয়তো না। নইলে কি আর চন্দ্রের সামনে এমনভাবে ভিজতে সাহস করত? চন্দ্র সেদিন তাকিয়ে থাকার মধ্যেই কি মনে করে নিজের ফোন বের করে এই ভিডিওটা ক্যাপচার করেছিল। আর এই এক ভিডিও যে সে কতবার দেখেছে তার কোনো ইয়াত্তাই নেই। কতবার রোদের এই রূপে সে নিজের কন্ট্রোল হারিয়ে বসেছিল, সেটা কেবল সেই জানে। সেই চন্দ্রের ভিডিও স্টার্ট করার মিনিট 7 পরেই রোদের সাথে ভিজতে হাজির হয়েছিল মেঘ। পরে সে ভিডিও করা বন্ধ করে উল্টো ঘুরে গাড়ি নিয়ে বাড়িতেই চলে এসেছিল। ভিতরে যায়নি তার। তার মনে হচ্ছিল সে ওখানে আরো কিছু সময় দাঁড়িয়ে থাকলে নির্ঘাত একটা কাণ্ড করে বসতো, যেটা তখন রোদ মোটেও স্বাভাবিকভাবে নিতে পারতো না। সেদিন ফিরে এসেছে ঠিকই, কিন্তু সেই দৃশ্য তার যেন মস্তিষ্কে গেঁথে গিয়েছিল। তার পৌরুষালী সত্তা কোনোভাবে স্বাভাবিক ছিল না। রোদকে নিজের করে নেওয়ার তীব্র বাসনা যেন মাথা চাড়া দিয়ে উঠেছিল। তীব্র ছটফট নিয়ে সে রাত পার করত। তার দ্বারা কোনোভাবেই রোদের থেকে দূরে থাকা সম্ভব হচ্ছিল না। রোদের বয়সের কাছে সে ছিল অসহায়, তাই তো আর না পেরে হুট করে সিদ্ধান্ত নিল লন্ডনে চলে যাওয়ার। লন্ডনে যাওয়ার আরও একটা কারণও ছিল, সেটা হলো বিজনেসে নিয়ে সে একটা কোর্স করার কথা অনেক আগে থেকে চিন্তাই করেছিল, কিন্তু গ্র্যাজুয়েট কমপ্লিট করে 1 বছর যাবৎ রেগুলার অফিসে আসা যাওয়া করে আর মন মতো সিদ্ধান্ত নিতে পারছিল না যাবে কি না। এখন এরকম পরিস্থিতিতে যেহেতু বিয়ে হয়ে তাকে এমন অবস্থায় পড়তেই হয়েছে, তাই তার কাছে লন্ডনে চলে যাওয়ার সঠিক সিদ্ধান্তই মনে হলো। দূরে চলে গেলেও এতটাও অস্থির হবে না, আর হলেও তখন মানিয়ে নেবে। এখন চোখের সামনে রোদকে দেখলে কখন জানি কি অঘটন ঘটিয়ে ফেলে, সেই কথা চিন্তা করেই সে চলে গিয়েছিল লন্ডনে। ততদিন রোদ ও পূর্ণ যুবতী, এখন তার দ্বিধা ভয় সব কুরপুরের ন্যায় উবে গেছে। এখন তার পক্ষে আর ধৈর্য ধরা সম্ভব নয়, কোনোভাবেই নয়। আজকে তো কিছু একটা হয়েই যেত যদি না বাড়ি ভরা মেহমান থাকতো। তার একটু অধৈর্যের ফল হিসেবে আগামীকাল সবার সামনে রোদ যেন অস্বস্তি বা কোনো আপত্তিকর পরিস্থিতিতে না পড়ে, সেই কথা মাথায় রেখে শুধু নিজের অনুভূতির আগুনে সে নিজেই পুড়েছে। কেননা রোদকে একান্তে নিজের করে নেওয়ার সময় সে কোনোভাবে জেন্টাল হতে পারবে না। চন্দ্রের এসব ভাবনার মধ্যেই দরজা নক পড়লো। এত রাতে দরজা নক পড়ে চন্দ্র কিছুটা অবাক হলো। তারপর আবারও নক। চন্দ্র এবার উঠে দাঁড়ালো, ল্যাপটপের শাটার বন্ধ করে খালি গায়ে সেই অবস্থায় এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলতে আঁটোসাঁটো হয়ে দাঁড়িয়ে থাকা রোদকে দেখে যেন চন্দ্রের বিস্ময়ে চূড়ায় পৌঁছে গেল। তবে তা মুখ দেখে বোঝার বা বুঝে ওঠার উপায় নেই। তার মুখ সব সময়ের মতোই গম্ভীর করে রোদের দিকে তাকিয়ে আছে স্থির দৃষ্টিতে। এই মুহূর্তে এখানে রোদের উপস্থিতি যেন আগুনে কেরোসিন ঝালার মতোই কাজ করলো চন্দ্রের মধ্যে। এই মেয়ের এখানে কি নিজেকে এলোমেলো করার শখ জেগেছে মনে হচ্ছে, নইলে রাত বিরাতে তার বেসামাল চরিত্র আরো বেশি বেসামাল করতে এখানে হাজির হয়েছে কেন? এগুলো মনে মনে ভেবে চন্দ্র রোদের উদ্দেশ্যেই পড়ল। বাসের করতে এসছিস নাকি? হুট করে চন্দ্রের মুখে এমন লাগামহীন কথা শুনে রোদ হকচকিয়ে উঠল। অস্বস্তিতে গাঢ় হয়ে থাকা রোদ যেন এবার আরো বেশি অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গেল মুহূর্তে। রোদ আর চোখে একবার তাকালো চন্দ্রের দিকে। চন্দ্রের খালি গায়ের বুক পর্যন্ত চোখ যেতেই রোদ শুকনো ঢোক গিলে চোখ নামিয়ে নিল ফ্লোরের দিকে। না, নানি পাঠিয়েছে আমাকে স্প্রে নেওয়ার জন্য। কিসের স্প্রে? হাঁটু ব্যথার। এবার চাচা চন্দ্রের চড়া কপালে গুটি কয়েক ভাঁজ পড়লো। হাঁটু ব্যথার স্প্রের জন্য তার কাছে কেন পাঠালো সেটাই বুঝতে পারলো না। এরই মধ্যে তার চোখ গেল রোদের থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা চামেলি বেগমের দিকে। তখন যেন তার ভাঁজ পড়া কপাল আরও খানিক ভাঁজ পড়লো। সে চামেলি বেগমকে কিছু বলতে যাবে, তখনই ওনাকে মিচকি মিচকি হেসে কিছু একটা ইশারা করতে দেখে চন্দ্র থেমে গেল।
বুদ্ধিমান চন্দ্র আর বুঝতে বাকি রইল না তার নানু যে ইচ্ছে করে রোদকে এখানে পাঠিয়েছে। চন্দ্র চামেলি বেগমের দিকে তাকে ছুট পাকালো কিছুটা। মনে মনে চামেলি বেগমকে অবশ্য বাহবা দিত ভুলো না। এদিকে বোকা রোদ তাদের নানি নাতনির এমন ইশারার কিছুই টেরই পেল না। সে তো তার মতো করে মাথা নিচু করে রেখে দাঁড়িয়ে আছে, চন্দ্র স্প্রে এনে দিবে সেই আশায়। ততক্ষণে চামেলি বেগমও চলে গেছে। উনি চলে যেতে চন্দ্র বাঁকা হাসল। ভেতরে আয়। ভেতরে যাওয়ার কথা শুনে রোদের শরীরটা কেন যেন কেঁপে উঠল কিছুটা। তাকে কেন ভেতরে যেতে হবে বুঝলো না। এইখানে এনে দিলেই তো পারে, সে তো কোনোভাবে ভেতরে যাবেই না। রোদ এসব ভেবে একটু সাহস করে বলল, আমি এখানেই থাকি, সমস্যা নেই, আপনি নিয়ে আসুন। তোর সমস্যা না থাকলেও আমার আছে। আমি দ্বিতীয়বার এখানে আসতে পারবো না। কাট কাট কণ্ঠে এতটুকুই বলে চন্দ্র চলে গেল রুমের ভেতর। চন্দ্রের এমন কথায় রোদের এবার কিছুটা রাগও উঠল। অহংকার লুক কোথাকার, দ্বিতীয়বার এখানে আসতে পারবে না, যেন কয়েক কিলোমিটার হেঁটে আসতে হবে ওনার। সব তাকে খাটানো ধান্দা, পশ্চাৎ পুরুষ কি আর সে সাথে বলে তাকে। এগুলো মনে মনে ভেবে ভেঙচি কাটলো রোদ। তারপর বুক ভরে শ্বাস টেনে আল্লাহর নাম নিয়ে রুমের ভিতরে পা বাড়ালো। না গিয়েও তো উপায় নেই, যে পরিমাণে তেরা লোক বলেছে যখন আসবে না তখন সত্যি আসবে না, সেটা রোদ খুব ভালো করেই জানে। না জানি বৃদ্ধা মানুষটা কত কষ্ট করছে এতটা সময় ধরে। রোদ রুমে ঢুকে দেখলো চন্দ্র ডিভানে বসে আছে গা ছেড়ে। এটা দেখে রোদের রাগটাও যেন আরো বেড়ে গেল, কিন্তু সেটা তো আর প্রকাশ করে চন্দ্রকে কিছু বলার সাহস নেই। তবু আবারও স্প্রে দেওয়ার কথাই যখন বলতে যাবে তখনই খট করে দরজাটা বন্ধের শব্দে চমকে উঠল রোদ। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই তার চোখ বড় বড় হয়ে গেল। সত্যি সত্যি দরজাটা বন্ধ, সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। রোদ বন্ধ দরজার দিকে থেকে চোখ সরিয়ে তড়িৎ বেগে চন্দ্রের দিকে তাকায়। দরজাটা বন্ধ করলো কে? এই চন্দ্র ততক্ষণে ডিভান থেকে উঠে রোদের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীরে পায়ে হাঁটতে হাঁটতে বললাম, সেটা কি আমার জানার কথা? বলেই চন্দ্র জিলে করে হাসল। না, হাসি না বললে হয়তো খুব সাধারণই মনে হবে। এটা একটা রহস্য আর গভীর আবেগের মিশ্রণ, যা দেখে রোদের মনে এক অদ্ভুত কাঁপুনি ছড়িয়ে পড়ল। চন্দ্রকে তার দিকে এগিয়ে আসতে দেখে রোদ হাসপাস করে কয়েক কদম পিছিয়ে যায়। আমি এখন বেরোবো কি করে? সেটা আমি কি করে বলবো? তবে যে কাজটা করেছে তার একটা ধন্যবাদ পাওয়ানো রইল। কেননা কষ্ট করে আমাকে আর দরজা পর্যন্ত যেতে হবে না, ডাইরেক্ট অ্যাকশনে নেমে যেতে পারবো। এমনিতেই আমি তোকে বেরোতে দিতাম না, যতই হোক বাসরাত বলে কথা। বউ যখন ছেদ এসে ধরা দিয়েছে তাহলে ছাড়া ছেড়ে তো কোনো প্রশ্নে ওঠে না। চন্দ্রমুখী বউ ডাক্তার শব্দটা শুনে রোদের হৃদয় ছটফট করে উঠল। তার পুরো অঙ্গ জুড়ে অদ্ভুত এক কাঁপুনি ছড়িয়ে পড়ল নিমিষে। লজ্জা, অজানা উত্তেজনা আর অদ্ভুত আকর্ষণ সব মিলে রোদ কেমন এক অস্থিরতা অনুভব করছে। পিছাতে পিছাতে রোদ শুকনো চোখ গিলে। বাসন মানে? ততক্ষণে চন্দ্র রোদের কাছে চলে এসেছে। দুইবার বিয়ে করেছে, বাসর করবো না? ফুল বাসর না করে হাফ বাসর তো করাই যায়। বলেই রোদ কিছু বুঝে ওঠার আগে চন্দ্র হুট করে কোনো আগাম বার্তা ছাড়াই রোদকে কোলে তুলে ঠোঁট ডুবিয়ে দিয়েছে। সে অবস্থায় ঘুরে আবারও ডিভানের দিকে পা বাড়ালো চন্দ্র। হুট করে কোলে নয়, রোদ ভয়ে দুই হাতে চন্দ্রের গলা জড়িয়ে ধরল। কয়েক সেকেন্ড পর যখন বুঝতে পারলো আসলে তার সঙ্গে কি হচ্ছে, তখনই তার চোখ বড় বড় হয়ে গেল। পুরো শরীর যেন এক মুহূর্তে শক্ত হয়ে গিয়েছে। ছোটে চন্দ্রের তীব্র স্পর্শে রোদের হৃদয় যেন অচেনা এক উত্তেজনায় ভরে উঠল। কপল জোড়া লাল চুকচুকে হয়ে এলো। চন্দ্র ততক্ষণে রোদকে কোলে নিয়ে ডিভানে বসল। তারপর এক টানে রোদের শরীরে থাকা ওড়নাটা খুলে ঢিল মেরে দূরে ফেলে ছোট ছেড়ে গলায় মুখ ডুবিয়ে দিল। হাত দুটো ততক্ষণে পৌঁছে গেছে নিষিদ্ধ পথের বাঁকে। ছটফট করতে থাকা রোদের গলায় মুখ রেখেই চন্দ্র চরণের গলায় ফিসফিস করে বললাম, এত নড়চড় করিস না আঞ্চল, আমার কাজে ডিস্টার্ব হচ্ছে। রোদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম এবার। চন্দ্র তখনই জিভ ছোয়ালো মেজার কঞ্চে মনিতে। নরম উষ্ণ স্পর্শে খুব কাত রোদ তড়িঘড়ি করে খামচে ধরল চন্দ্রের উন্মুক্ত পেজ। চন্দ্র তার নিজ কাজে মত্ত,
এবার জিভ ছুঁয়েই তো আরেকবার দাঁতের পরশে জড়িয়ে দিচ্ছে মির্জাকে। চন্দ্রের এমন বেপরোয়া কাণ্ডে রোদের ঠোঁট গুলিয়ে অস্ফুটে সুরে এবার বেরিয়ে আসে মৃদু শীতকার। রোদের শীতকার শুনে চন্দ্র যেন আরো বেশি উন্মাদ হলো। কামিজের ফাঁক গুলিয়ে রোদের মেদিন উন্মুক্ত উদরে হাত চালিয়ে মুখ উঠিয়ে আনলো রোদের কান বরাবর, কানের পিছে নাক ঘষে। Your scheme is like a music. My madness. I want to hear it more and more forever. কথা শেষ করে চন্দ্র আবারও উন্মাদের মতন রোদের ছটি কামড়ে ধরল। লজ্জা আড়ষ্ট হয়ে রোদ চোখ খিচে বন্ধ করে পড়ে রইল চন্দ্রের বেষ্টনীতে। আর কি বা করবে সে? উন্মাদ লোক শুনবে তার কথা? অয়নের রুমে হুলস্থুল কাণ্ড। ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে বাড়ির প্রায় অর্ধেক মানুষ। সবাই অয়নের নাম ধরে ডেকে চলেছে। আরিফ খন্দকার আর মিন্ময় সমান তালে দরজায় থাকা দিচ্ছে, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। বাড়িতে থাকা মেহমানরা সবাই ততক্ষণে এসে জড়ো হয়ে গেছে অয়নের রুমে। সবার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। মেয়েটা যে ভেতরে আছে সেটা সবাই জানে, তবুও দরজা খুলছে না কেন? কিছুক্ষণ আগেও তো জোরালো কান্নার আওয়াজ আসছিল, অথচ এখন একদম শব্দটুকুও নেই। তাই সবার চিন্তা আরো বেড়ে গেছে। মেয়েটা কি হয়েছে, কেনই বা এত কান্না করেছিল, তাও আবার ওয়াশরুমে বসে? এই প্রশ্নগুলো সবার মুখে মুখে। এরই মধ্যে শোনা গেল আরিফ খন্দকারের ভাঙা কণ্ঠ। মিন্ময়, তাড়াতাড়ি দরজা ভাঙ বাবা। আমার মেয়েটা শব্দ করছে না কেন? আমার মেয়েটার কি হয়েছে? তাড়াতাড়ি ভাঙ দরজাটা। আমার আম্মুটাকে বের কর তাড়াতাড়ি। আরিফ খন্দকার এমন ভাঙা কণ্ঠ শুনেই মাইমুনা বেগমের এতক্ষণ চেপে রাখা কান্না যেন এবার বাঁধ ভেঙে বেরিয়ে এলো। তিনি আহাজারি করতে করতে শব্দ করে কেঁদে উঠলেন। মেয়ের চিন্তায় এতক্ষণ তার কান্নাগুলো যেন গলায় আটকেই ছিল। এখন স্বামীর এমন ভেঙে পড়া দেখে কণ্ঠ শুনে তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। মাইমুনা বেগমকে এমনভাবে কাঁদতে দেখে খন্দকার বাড়ির বড় কর্ত্রী মিন্ময়ের মা নাফিসা বেগম তাকে চাপড়ে ধরে বুকে টেনে নিয়ে শান্ত করার চেষ্টা করছেন, অথচ তার নিজের চোখ দুটো যেন ছলছল করে উঠছে। সেটা তিনি আর আড়ালে করতেই পারলেন না। খন্দকার বাড়ির দুই কর্তার মিলিয়ে 4 ছেলে হওয়ার পর এই একটি মেয়ে মাত্র অরেন। সবার চোখের মনি সে। সেই মেয়েটার হুট করে এমন অবস্থা দেখে সবার অবস্থায় করুন। এরই মধ্যে মিন্ময় আর তার কাজিনটা মিলে দরজার লক ভেঙে ফেলেছে। লক ভাঙার সঙ্গে সঙ্গে হন্তদন্ত হয়ে সবার আগে ওয়াশরুমে ঢুকে পড়লেন আরিফ খন্দকার। মেয়েকে ঝর্ণার নিচে অবচেতন হয়ে পড়ে থাকতে দেখে তিনি আহাজারি করলেন। অরিনের ভেজা শরীরটা বুকে জড়িয়ে ধরলেন। সেই দৃশ্য দেখে সবাই হুড়মুড় করে খেয়ে পড়তে চাইছিল ভেতরে, কিন্তু নাফিসা বেগম দ্রুত সবাইকে সরিয়ে দিয়ে আদিয়াতের বড় ফুপিকে নিয়ে ভেতরে ঢুকলেন। তিনি আরিফ খন্দকারের কাছ থেকে অরিনকে আলতো করে সরিয়ে নিজের কোলের উপর মাথা রেখে বললেন। এরই মধ্যে মিন্ময় তাদের পারিবারিক ডাক্তারকে ফোন করে আসতে বলে দিয়েছে। এই খবর পৌঁছেছে প্রধান বাড়িতেও। রিসেপশনের অনুষ্ঠান শেষ হওয়ার পর মেয়ে আর তার জামাতাকে নিয়ে সবাই মাত্র কিছুক্ষণ আগে বাড়িতে ফিরেছিল। সব শিষ্টাচার এবং নিয়মকানুন শেষ করার পর আদিয়াত রুমের ড্রয়িং রুমের সোফায় বসেছিলেন রেস্ট নিতে, কিন্তু ঠিক সেই মুহূর্তে আরিয়ান কল করে অরিনের অবস্থা জানাতে আদিয়াতের মুখের রং মূর্তি পাল্টে গেল। এক বছর বোনের খবর শুনতে তার বুকের ভিতরটা কেমন যেন কেঁপে উঠল। কি বলছিস? কখন এমন হলো? পাশে বসা জোবান হকচকে উঠল আদিয়াতের এমন প্রতিক্রিয়া দেখে। বুঝতে পারলো কিছু একটা ভয়ঙ্কর হয়েছে। আদিয়াত কানে ফোন নিয়ে হন্তদন্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। আদিয়াতকে উঠে দাঁড়াতে দেখে জোবান চিন্তিত ভঙ্গিতে বলল, কি হয়েছে ভাইয়া? অরিন খুব অসুস্থ। ওয়াশরুমের ভেতরে কান্না করতে করতে নাকি অজ্ঞান হয়ে পড়েছিল। পরে দরজায় লক ভেঙে বের করেছে। আদিয়াতের মুখ থেকে অরিনের কথা শুনে জোবানের বুকের ভেতরে থক করে উঠল। চোখ দুটো বড় হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য থ হয়ে কথা হারিয়ে ফেলল সে। অরিন? ড্রয়িং রুমে থাকা সবার দৃষ্টি ততক্ষণে তাদের দিকে ঘুরে গেছে। চন্দ্রাও তখন এগিয়ে এসেছে আদিয়াতের দিকে। আদিয়াতের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে চন্দ্রা প্রশ্ন করল, কি হয়েছে আদিয়াত? কে ফোন করেছিল? আরিয়ান ফোন করেছিল। অরিন খুব অসুস্থ, ওয়াশরুমে নাকি অজ্ঞান হয়ে পড়েছিল। পরে লক ভেঙে বের করতে হয়েছে। সবাইকে বলে দিও আমি বাড়ি যাচ্ছি। আদিত্যের কথা শুনে চন্দ্র চোখে মুখে দুশ্চিন্তার গভীর ভাঁজ পড়ল। বুকের ভেতর অজানা এক শঙ্কা ভার হয়ে চেপে বসলো। এরই মধ্যে জোবান উঠে দাঁড়িয়ে বলল, তাহলে চলেন ভাইয়া, আমিও যাবো আপনার সাথে।
আদিয়াত মাথা নাড়িয়ে সম্মতি দিল আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত দরজার দিকে পা বাড়ল। তাকে এভাবে হুটহাট বেরিয়ে পড়তে দেখে চঞ্চল তড়িঘড়ি করে নিজের ওড়নাটা ঠিক করলো। কদম বাড়ি আদিয়াতের পেছনে পেছনে যেতে যেতে বলল, আমিও যাবো আদিয়াত, আমাকেও নিয়ে যান। হাঁটতে হাঁটতেই আদিয়াত একটু থেমে কণ্ঠটা যতটা সম্ভব শান্ত রেখে বলল, তোমাকে যেতে হবে না এই রাতের বেলা। আমি গিয়ে সব দেখে আপডেট জানাবো। তুমি বরং গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। আদিত্যের স্পষ্ট না করছে চন্দ্র আর কোনো কথা পারল না। এমনিতেও সারাদিন অনুষ্ঠানের ধকল তার উপর দিয়ে গেছে। বুকের ভেতর দুশ্চিন্তা থাকলেও শরীর আর মন দুটোই ভারী হয়ে এসেছে। আদিয়াত ততক্ষণে বাড়ির বাইরে চলে গেছে। গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দের সঙ্গে সঙ্গে বর্তমানটা যেন ঝাপসা হয়ে গেল জোবানের চোখের সামনে। মুহূর্তই তার মাথা ছুটে গেল কয়েক ঘন্টা পেছনে। ফ্ল্যাশব্যাক। খন্দকার বাড়ির রিসেপশন অনুষ্ঠান তখন তঙ্গে। চারিদিকে অতিথিদের কোলাহল, হাসি, আড্ডা, ক্যামেরা, ফ্ল্যাশ সব মিলিয়ে জোবানের মোড়ে মাথায় ধরে যাচ্ছিল। ভিড় আর শব্দে তার ভীষণ বিরক্তি লাগছিল। বিধায় একটু নিরিবিলি জায়গা খুঁজছে সে। বাড়ির পেছনের দিকে এসেছিল। পেছনের দিকটা তুলনামূলক শান্ত। বেশ কয়েকটি ফুল আর ফলের গাছ আছে সেখানে। এমন নিরিবিলি জায়গায় পেয়ে জোবান একটা লম্বা শ্বাস টেনে নিল। আশেপাশে তাকালো বসার মতো কোনো জায়গা আছে কিনা দেখতে। এরই মধ্যে একটু সামনে তার চোখে পড়লো সামনে সিমেন্ট দিয়ে বাঁধানো একটা বসার জায়গা। তাই সেদিকে পা বাড়ালো জোবান বসার উদ্দেশ্যে। আর কয়েক কদম এগোনোর সঙ্গে সঙ্গেই হঠাৎই কোথা থেকে যেন কেউ এসে হুমড়ি খেয়ে পড়লো তার পিঠের উপর। এমন অপ্রত্যাশিত ঘটনায় সে সামনের দিকে ঝুঁকে পড়তে গিয়েও পাশে থাকা পেয়ারা গাছ ধরে কোনো মতে নিজেকে সামলে নিল। যখন বুঝতে পারলো একটা মেয়েলি শরীর তার পিঠের উপর লেপটে আছে। জোবানের মাথা তখন হুট করে আগুন ধরে গিয়েছিল। তাকে শরীরটা তার থরথর করে কেঁপে উঠেছিল। তখনও সে জানতো না মেয়েটা অরেন। রাগের তুপে জোবান পেছনে থাকা মানুষটিকে ভালোভাবে না দেখে তাতে দাঁত চেপে কঠিন একটি গালি দিয়ে বসল। ইউ বাস্টার্ড! তা তো যেন সে ক্ষান্ত হয়নি। তখনই ঘুরে দাঁড়িয়ে কোনো দিকে তাকানোর আগেই পিঠে থাকা শরীরটাকে সামনে টেনে এনে সজোরে থাপ্পড় দিয়েছিল এক থাপ্পড়। এইদিকে হুচ করে এমন অপ্রত্যাশিত কাজে অরিন যেন পাথরের মতো স্থির হয়ে গেল। জানগালে হাত চেপে সে মাথা ধরে এক পাশে ঝুঁকে দাঁড়িয়ে রইল। বিস্ফোরিত চোখে দুটোতে ততক্ষণ টলমল করছে জল। বিস্ময় মাথার ভেতরটা কয়েক মুহূর্তের জন্য পুরো শূন্যই। চারিপাশ সব কিছু মনে হয় থমকে গেছে অরিনের মতোই। জোবান তখনও লাল লাল চোখ জোড়া নিয়ে তাকে আছে সামনে থাকা রমণীর দিকে, যেন তার রাগের পারদ তখনও নামেনি। অরিন কয়েক সেকেন্ড নাকি কয়েক মিনিট সে নিজেও জানে না কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিল। ধীরে ধীরে কাত হয়ে ঝুঁকে থাকা মাথাটা সে আস্তে আস্তে সোজাগুলো টলমলের চোখ জোড়া কাঁপতে থাকা চোখের পাতা তুলে যখন সামনে তাকালো তখনই তার বুকের ভেতর হু হু করে উঠলো যখন দেখতে পেল সামনে থাকা মানুষটা তার কেউ নয়, আর কেউ নয় বরং জোবান। এই সত্যিটা বুঝতে পারার সঙ্গে সঙ্গেই অরিনের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। লজ্জা, অপমান আর অভিমানের এক তীব্র ঢেউ একসাথে আসে পড়লো তার মনে। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো আর আটকে রাখা গেল না। নিঃশব্দে গাল বেয়ে গড়িয়ে পড়তে পড়তে কয়েক ফোঁটা অশ্রু জমিনে ঝরে পড়ল, ঠিক যেমন নিঃশব্দে ভেঙে পড়লো তার মন চাও। এক মুহূর্ত আর সেখানে দাঁড়িয়ে থাকার শক্তি তার ছিল না। নিজের ভাঙনটুকু বুকে চেপে ধরে অরিন ঘুরে দাঁড়ালো। কোনো দিকে না তাকে আর থাকালই না, কিছু বললো না, দৌড়ে চলে গেল বাড়ির ভেতরের দিকে। পেছনে ফেলে গেল হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা জোবান। চারপাশে নেমে এলো ঘোর নিস্তব্ধতা। জোবানের হতভম্ব দৃষ্টি তখন আটকে অরিন দৌড়ে চলে যাওয়ার পথের দিকে। অরিনের অভাব ধীরে ধীরে আড়াল পুরোপুরি মিলিয়ে যেতে জোবানের হুঁশ ফিরল। তখনই প্রথমবারের মতো তার বুকে একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করছিল বুকের ভেতরে অদ্ভুত কম্পন, যেন ভেতরের কোথাও কেউ আচমকা আঘাত করেছে। সে নিজেও বুঝে উঠতে পারলো না এমনটা ঠিক কেন হচ্ছে তার সঙ্গে। ধীরে ধীরে সে নিজের ডান হাতটার দিকে তাকালো। এই হাত দিয়ে সে হাতের আঙুলগুলো নিজের অজান্তেই শক্ত মুচি হয়ে গেল। শরীরের ভেতর দিয়ে কেমন একটা অদ্ভুত শীতল স্রোতি বয়ে গেল। তার রাগ তখনও পুরোপুরি নিভে যায়নি, তবুও তার সাথে মিশে গেছে এমন এক অনুভূতি যেটার নাম সে দিতে পারছিল না। এই থাপ্পড়টা তো সে আগেও মারতে চেয়েছে বহুবার, কিন্তু আজ কেন সে যেন সব কিছু আলাদা লাগছে। থাপ্পড়টা শব্দটা তার কানে এখনো বাজছে, অথচ চঞ্চল বাচাল মেয়েটা একটা টু শব্দ করলো না, কোনো অভিযোগ করলো না। ভিজে চোখ জোড়া নিয়ে নীরবে তার সামনে থেকে চলে গেল। অরিনের এই নীরবতা জোবানকে তখন আরও বেশি অস্থির করে তুলেছিল।
অরিন যে ইচ্ছে করে এসে উপরে পড়েনি সেটা সে তখন ভালো করে বুঝতে পেরেছিল, আর এতেই যেন তার অপরাধ বোধ বেড়ে গিয়েছিল। বাড়িতে আসার আগে মির্জাকে সে বহুবার খুঁজেছিল সরি বলার জন্য, কিন্তু কেউ তখন বলতে পারেনি অরিন কোথায়। তাহলে কি মির্জা তখন ওয়াশরুমে ভিজছিল? হয়তো তাই, নইলে তো আর অজ্ঞান হয়ে পড়ে থাকতো না। এটা ভেবেই যেন জোবানের অপরাধ বোধটা আরও বেড়ে গেল। বুকের ভেতরটা কেমন ঝলসে উঠেছে। আশ্চর্য, এমনটা তো হওয়ার কথা ছিল না। কেন এমন লাগছে তার ওই ব্যাধবটার জন্য? প্রধান বাড়ি রোদ ওই বাড়ি থেকে ফিরে কোনো রকমে কাপড় চেঞ্জ করে বিছানায় শুয়ে পড়লো। কমফোর্টটাও শক্ত করে জড়িয়ে ধরলো। মাথাটা ভারী হয়ে আসছে, শরীরটা উত্তপ্ত। জ্বর আবারও জোরালো হয়ে ফিরে আসলো বোধহয়। সকালের হালকা জ্বরটা তো আবার খাবার খেয়ে ওষুধ খাওয়ার পর নেমে গিয়েছিল। তাই তো সবাই মিলে কয়ে নিয়ে গিয়েছিল ওই বাড়িতে। সবাই যাবে আর সে যাবে না, এটা যেন কেউ মানতে নারাজ। এক প্রকার তার ইচ্ছের বিরুদ্ধে যেতে হয়েছিল তাকে। রোদও ভেবেছিল হয়তো আর জ্বর আসবে না, কিন্তু ওই বাড়িতে গিয়ে কিছু সময় পরে তার কেমন অস্বস্তি হচ্ছিল। তাই খাবার খাওয়া শেষ করে পুরোটা সময়টা সে চন্দ্রার রুমে বসেছিল। বাড়িতে আসার পর তার আর শক্তি নেই বসে বা কোথাও যাওয়ার। ঘুমেও তার চোখে ভারী হয়ে আসছে, আর হবেই বা না কেন। গত রাতে আজানের সময় ওই অসভ্য পুরুষটার হাত থেকে রেহাই পেয়েছিল সে। তখনও এলোমেলো বিধ্বস্ত শরীর নিয়ে 2-1 ঘন্টার জন্য শুধু চোখ বন্ধ করতে পেরেছিল। সকালে মানুষের কোলাহলে যখন ঘুম ভাঙল সে ধরফড়িয়ে উঠেছিল ভয়ে। পরে নিজেকে চামিল বেগমের রুমে আবিষ্কার করে স্বস্তির শ্বাস টেনেছিল। তাকে কখন দিয়ে গেল অশুভ পুরুষটা সে জানে না। তখন উঠে বসতে অনুভব করছিল শরীরে অস্বস্তি। জ্বরে ভারী হয়ে থাকা মাথাটা নিয়ে আবারও শুয়ে পড়তে হয়েছিল। সবার সামনে এমন জেন্টলম্যান সেজে থাকা মানুষটি তার বেলায় কেন এত বেপরোয়া হয়ে যায়, এটা রোদ বুঝে উঠতে পারে না। কয়েক ঘন্টা সে ঠিকমতো সাজানো সময় পায়নি ওই উন্মাদ পুরুষের কবলে পড়ে। তাকে যেন পারলে আর ভাবতে পারল না রোদ। লজ্জায় তার গাল গরম হয়ে উঠল। রাতের প্রতিটি স্মৃতি, সেই উষ্ণ স্পর্শ, চন্দ্র পুরুষের উপস্থিতির কথা মনে পড়তেই শরীর কেমন শিরশির করে উঠল। সেই উষ্ণ স্পর্শের ছোঁয়া যেন তার শরীরে এখনও লেপ্টে আছে। কমফোর্টারটা 2 হাতের মুঠোয় চেপে ধরে চোখ খিচে বন্ধ করে ফেল রোদ। শরীরের অস্থিরতার সাথে সাথে মনে বেজে উঠল অজানা এক অনুভূতি, ভয় আর আকর্ষণ, এক অদ্ভুত মিশ্রণ। কেন এমন লাগছে তার? সে কি দুর্বল হয়ে পড়েছে ওই পুরুষের প্রতি? নইলে তো তার ঘৃণা হওয়ার কথা ছিল। তার অনুমতি ব্যতীত তাকে ছোঁয়ার কারণে তার তো খারাপ লাগার কথা ছিল তখনকার কথা মনে পড়লে, কিন্তু তার তো এমন কিছুই হচ্ছে না। আরও লজ্জায় সিটিয়ে যাচ্ছে সে। কপল জোড়াও বোধহয় আর রক্তিম হয়ে উঠেছে। একরাশ উত্তেজনা, একরাশ লজ্জা, সব মিলে মিশে তাকে এক অদ্ভুত ঝড়ের মধ্যে ফেলে দিল। এইসব ভাবনার মধ্যেই রোদের শরীর জ্বরের তাপে আর উত্তপ্ত হয়ে উঠেছে। রোদ চোখ আর খুলে রাখতে পারল না, অবচেতনে হয়ে পড়ে রইল বিছানায়। কিছু সময় পেরোতেই রুমে প্রবেশ করলো জারেন। রোদকে এমন অসময়ে শুয়ে থাকতে দেখে তার চোখে মুখে চিন্তার রেখা ফুটে উঠল। বিছানার কাছে যেতে যেতে কয়েকবার ডাক দিল রোদের নাম ধরে, কিন্তু রোদের কোনো সাড়া নেই। জারেন এসে রোদের পাশে বসে কপালে হাত রাখলো। যখন বুঝতে পারলো রোদের আবার জ্বর এসেছে, কাছ থেকে লক্ষ্য করে দেখলো মুখটাও কেমন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। তখন জারিন আর এক মুহূর্ত দেরি করলো না, রোদের পাশ থেকে উঠে হন্তদন্ত হয়ে বাইরে ছোট সবাইকে ডেকে আনার জন্য। ঘড়ির কাঁটা 11টা অতিক্রম করেছে। ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে চন্দ্র। ডান হাতের আঙুলের ফাঁকে সিগারেট থেকে ধোয়ার কুন্তলি বাতাস ভেসে যাচ্ছে। এলোমেলো চুলগুলো এক হাত দিয়ে পেছনের ছেলে এই যাত্রা। আবারও চন্দ্র ঠোঁটের মাঝে সিগারেট চেপে ধরল, মাথা কিছুটা উঁচু করে উপরের দিকে ধোঁয়াগুলো ছাড়ল। চন্দ্রকে দেখে বোঝার উপায় নেই তার ভেতরটা কতটা অস্থির আর উত্তাপ জমে আছে। তার অভিব্যক্তি একদম স্থির, শূন্য তাকিয়ে সিগারেটে একের পর এক টান দিয়েছে। বলা বাহুল্য, চন্দ্রকে কোনোদিন বন্ধুদের আড্ডা আর বেশি আপসেট না হলে সিগারেট খেতে দেখেনি আদিয়াত, কিন্তু আজ যেন চন্দ্র অন্যরূপে, অন্য ধরনের অস্থিরতার সঙ্গে নিজের অস্তিত্বের ছাপ রেখে চলেছে আদিয়াত। এতেই কিছুটা চিন্তিত বচে। সেই চিন্তা মাথায় নিয়েই এগিয়ে গেল চন্দ্রের দিকে। চন্দ্রের পাশে গিয়ে দাঁড়ালো সে। তারপর গলা খাকারি দিয়ে চিন্তিত কণ্ঠে বললাম, কি হয়েছে সুমন্দি মশাই? এই ছাইপাশ বাড়িতে বসে টানার কারণ কি? আদিয়াত। কথায় কোনো হেলদলি নেই চন্দ্রের। আদিয়াত নামের কেউ যে তার পাশে দাঁড়িয়ে আছে, তার সাথে কথা বলছে, সেটা যেন সে দেখতেই পায়নি। চন্দ্রের
এমন হাবভাব দেখে আদিয়াত এবার কিছুটা বিরক্ত হলো বটে। সে বিরক্তি প্রকাশ না করে স্বাভাবিকভাবে আবারও বলল, কি রে ভাই, কথা বলছিস না কেন? আর এমন করে নেশাখোরদের মতো সিগারেটই বা টানছিস কেন? বইয়ের চিন্তা। রোদকে সুস্থ করে আমার কাছে এনে দে, আই প্রমিস। তাহলে সিগারেট ফেলে দেব, ওকে দিয়ে তৃষ্ণা নিবারণ করব। ওকে কাছে ভর তৃষ্ণা পেয়েছে, খুব খুব গভীর তৃষ্ণা। আদিয়াতের কথার মধ্যে দায়সারা ভঙ্গিতে এতটুকু বলে চন্দ্র আবারও সিগারেটের ঠোঁটের কাছে নিয়ে গেল। চন্দ্রের মুখে এমন কথা শুনে আদিয়াতের চোখ বড় বড় হয়ে গেল। বিস্ময়ে সে কতক্ষণ হা করে তাকালো চন্দ্রের দিকে। সে কিনা নতুন বউ রেখে এখানে এসেছে বন্ধুকে শান্ত করার জন্য, আর এখানে কাহিনী উল্টো। আদিয়াত কিছু সময় আগে এই বাড়িতে এসেছে। অয়নের অবস্থা মোটামুটি ভালো হওয়ায় সবাই এক প্রকার জোর করে তাকে পাঠিয়ে দিয়েছে, যদিও তার মন তখনও টানছিল তার চন্দ্রাবতীর দিকেই। তবু অসুস্থ বোনটিকে ছেড়ে আসতে মন চাইছিল না। সবার কথায় আর জোবানো সাথে যাওয়ায় সে এসেছে। আসার পরে রোদের অসুস্থতার কথা শুনে রোদকে দেখতে তার রুমে গিয়েছিল। সেখানে মোটামুটি বাড়ির সবাইকে দেখলেও চন্দ্রকে না দেখে সে অবাকই হয়ে জারিনকে জিজ্ঞেস করেছিল। তখনই জানতে পারে চন্দ্রকে নাকি জারিন ছাদের দিকে যেতে দেখেছে। তাই আদিয়াত ভেবেছিল হয়তো রোদের অসুস্থতা দেখে চন্দ্র আপসেট হয়ে ছাদে গিয়ে বসেছে, আর সেও বন্ধুর মন খারাপের সঙ্গে হতেই চলে এসেছে এখানে। আর এসে কিনা দেখে এই কাণ্ড। আদিয়াতের এইসব ভাবনার মধ্যে চন্দ্রের গম্ভীর কণ্ঠ বেজে এল। অরিনের এখন কি অবস্থা? চন্দ্রের কণ্ঠ শুনে প্রথমে আদিয়াত থকচকে উঠলেও পরক্ষণে নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে। আবার যাওয়ার কিছু সময় পরই জ্ঞান ফিরে এসেছিল। এমনিতে বড় কোনো সমস্যা হয়নি। কোনো এক কারণে নাকি কান্না করতে করতে এমন হাল করেছে পাগলিটা। সবাই এত করে জিজ্ঞেস করলো, কিছুই বলেনি কেন কাঁদছিল। চন্দ্র আর কিছু জিজ্ঞাসই করল না। সে একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। এরই মধ্যেই আদিয়াতের কিছু একটা মনে পড়তে শিকুচকে তাকিয়ে। এই, গত রাতে কি কোনোভাবে রোদ তোর সাথে ছিল? তোর কি মনে হয়? রোদকে দেখে তো আমার তাই মনে হলো। নাকি সবাইকে বলে যাচ্ছে রাতে নাকি অ্যালার্জির সমস্যা হয়েছিল। উনি নাকি রোদকে দেখেছেন শরীর চুলকাতে। সবাই ওনার কথা বিশ্বাস করে নিয়েছে, কিন্তু আমার মোটেও বুড়ির কথা বিশ্বাস হচ্ছে না। ওই দাগগুলো কোনোভাবেই অ্যালার্জি থেকে হতে পারে না। এই সত্যি করে বল, তুই আবার গত রাতে বাসর সেরে ফেলিসনি তো? আদিয়াত এর প্রশ্নে চোখ ঘুরিয়ে চন্দ্র একবার তাকালো তার দিকে, তারপর আবারও একটা টান দিল সিগারেটের, নাকে মুখে ধোয়া ছাড়ে। বাসর করলেও মেয়ে আবার তোর বাড়ি থেকে ঘুরে আসতে পারতো? বাসর করা ছাড়াই তো জ্বর বাঁধিয়ে বসে আছে। তার মানে সত্যি তোর সাথে রোদ ছিল, আর বাসর না করেই মেয়েটার এই অবস্থা করেছিস? মেয়েটা তোর থেকে গুনে গুনে 11 বছরের ছোট চন্দ্র। একটু তো সেদিকে খেয়াল রাখার দরকার ছিল, তাই না? চন্দ্র সিগারেটের অবশিষ্ট অংশ নিচে ফেলে দিয়ে পাতি পিছিয়ে দিল, পুরোপুরি ঘুরে দাঁড়ালো আদিয়াতের দিকে। একেবারে পুরোপুরি লোড নিতে বলে একটু একটু আগে থেকে অভিজ্ঞতা থাকা ভালো, নইলে পরে আমার ডিস্টার্বনেসের কারণ হয়ে দাঁড়াবে। এখন তো মুহূর্ত কোনো প্রকার ডিস্টার্ব হোক সেটা আমি মোটেও চাই না। ওকে অভ্যস্ত হতে শিখতে হবে। আমার পক্ষে আর কোনোভাবেই ওর বড় হওয়ার জন্য অপেক্ষা করা সম্ভব নয়। এতটুকুই বলে চন্দ্র দরজার দিকে হাঁটা তুলো। রোদের জ্বরের ফ্যাকাশে হয়ে আসা মুখটা বারবার মনে পড়ে যে তার অন্তর চলে যাচ্ছে, সেটা সে চন্দ্র প্রকাশ করতে নারাজ। দুর্বলতা প্রকাশ যেন তার সাথে যায় না। এদিকে চন্দ্রের চলে যাওয়ার দিকে তাকিয়ে হা করে দাঁড়িয়ে রইল আদিয়াত। বেচারা আদিয়াত নতুন বউ রুমে রেখে তার এখানে আসাটাই বোধহয় ভুল হয়েছে। পরদিন সকাল 9টা। প্রধান বাড়ির লিভিং রুমে সোফায় চিন্তিত মুখে বসে আছে চামেলি বেগম। ওনার চিন্তার কারণ মূলত রোদের চলে যাওয়া নিয়ে। তাদের হুট করে চলে যাওয়া ব্যাপারটা উনি মোটেও স্বাভাবিকভাবে নিতে পারছেন না। রিয়াজউদ্দিন আহমেদের মতিগতি ওনার কাছে মোটেও সুবিধাজনক মনে হচ্ছে না, বরং তার মতে বিষয়টা আরও সন্দেহজনক। চামেলি বেগম নিশ্চিত বিয়ের প্রসঙ্গ তোলার জন্য এমন তাড়াহুড়ো করে ছেলে বউকে নিয়ে চলে যাচ্ছেন তিনি, নইলে হুট করে এমন তাড়াহুড়ো করে চলে যাওয়ার মতো আর কোনো যুক্তিসঙ্গত কারণ তো খুঁজেই পাচ্ছেন না উনি। অসুস্থ মেয়েটাকে অবধি তাকে সাথে করে নিয়ে গিয়েছে। এই বুড়া আবার রোদচন্দ্রের বিষয়ে কোনো কিছু টের পেয়ে গেল না তো? এগুলো মনে মনে ভেবে উনি চিন্তিত থাকলো। কিছু একটা মনে পড়তে উনি ঠোঁট বাকি হেসে খানিক তাচ্ছিল্য করে বিড়বিড় করে বললাম, এই বুড়ো টের পেলেই বাকি, বিয়ে তো করেই ফেলেছে, বাসুরও হয়ে গেছে, তাহলে এই বেটা আর কী বা করতে পারবে? তবু ওনার মনটা আশ্বস্ত হলো না। এই বিষয় নিয়ে আবার কোনো ঝামেলা না বোধহয় বেঁধে যায়।
এই আশঙ্কায় কাটছিল না কিছুতেই, তাই শেষমেশ তিনি সিদ্ধান্ত নিলেন চন্দ্রকে সবটা জানানোর। যদিও তিনি ভালো করে জানেন ঘুম থেকে উঠে রোদকে বাড়িতে না দেখলে এমনিতে চন্দ্র রেগে যাবে। গত রাত 3টার দিকেও নিজের ঘরে চন্দ্রের উপস্থিতি তিনি টের পেয়েছিলেন। রোদের অসুস্থতা নিয়ে ছেলেটার প্রেমিক মন যে অস্থিরতায় কেটেছে গত রাতটা, সেটা চামেলি বেগম বুঝতে অসুবিধা হয়নি। নইলে রাত 3টে বাজে কি আর দেখতে চলে আসে প্রিয়সীকে, তাও আবার জানার পরও যে রুমে মেঘলা আর তিনি নিজেও রোদের পাশে আছেন। এখন উঠে যখন দেখবে রোদকে নিয়ে চলে গেছে সবাই, তখন এই চন্দ্রের প্রতিক্রিয়া কেমন হবে সেটা চামেলি বেগম মোটামুটি আন্দাজ করতে পারছে। এসব ভাবনা ডুবে থাকতে থাকে তিনি যখন দেখলেন রেদওয়ান আহমেদরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে, তখন তিনিও আস্তে করে উঠে দাঁড়ালেন চন্দ্রের রুমের দিকে যাওয়া চলা। হুট করে কারো মুখে শোনা খবরের চেয়ে নিজে গিয়ে সবটা জানিয়ে দেওয়া হয়তো ভালো হবে বলেই মনে করছেন উনি। তাছাড়া তার মনটাও অদ্ভুত এক খচখচানিতে ভরে উঠেছে। যতক্ষণে নাতিকে নিজের মনের সব কথাগুলো খুলে বলতে পারছেন, ততক্ষণ তার পক্ষে শান্ত হয়ে বসে থাকা সম্ভব নয়। নিচে মেহমানদের সামনে তো এসব কথা বলা যাবে না। খোলা জানলা দিয়ে ধেয়ে আসা বাতাসে সূর্য পর্দাগুলো আলতো করে দুলছে, পর্দার ফাঁক গলিয়ে সকালের হালকা রোদ বিছানা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে উবু হয়ে তন্ত্র করে আচ্ছন্ন চন্দ্রের কনকুরে দরজা নক করার শব্দ প্রবেশ করতে তার ফ্রিজগুলির মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়ে। তবে প্রথমে বিশেষ পাত্তা দেয়নি। পরপর 2-3বার নক পড়ে চন্দ্র যেন এবার বিরক্ত বোধই করে ততক্ষণে ঘুম পুরোপুরি উঠে গেছে। চোখ মুখ কুঁচকে ডান হাতটা দিয়ে কপালে চেপে ধীরে ধীরে উঠে বিছানার হেড বজে হেলান দেয়। শরীরের উপর থাকা পাতলা কম্বলটা কোমর পর্যন্ত নেমে আসে। প্রশস্ত বুকটা স্পষ্ট হয়ে উঠছে পেঁচানো কোমরে পরে 2-1টা ভাঁজ। কম্বল সরিয়ে মার্বেল ফ্লোরে পা জোড়া রেখে উঠে দাঁড়াচ্ছে বিরক্ত ভঙ্গিতে। পরিচিত ভারী পদচারণায় শব্দ তুলে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতে সামনে দাঁড়িয়ে থাকা সামির বেগমকে দেখে চন্দ্রের কুচকে রাখা ফ্রিজগুলোর মাঝে আরও খানিকটা ভাঁজ পড়ে। কি হয়েছে বুড়ি? সকাল সকাল আমার ঘুমের উপর অ্যাটাক করার কারণ কি? কারণ তো অবশ্যই আছে নানা ভাই। আগে আমাকে ভেতরে গিয়ে বসতে দাও। সিঁড়ি বেয়ে উঠতে তোমার রুম পর্যন্ত আসতে আসতেই হাঁপিয়ে গেছি। চন্দ্র আর কথা বলল না। দরজার দিক ছেড়ে ঘুরে রুমের ভেতর ঢুকে গেল। ওয়াশরুমের দিকে যেতে যেতে গম্ভীর কণ্ঠে সামিলি বেগমের উদ্দেশ্যে বলে গেল, বসে রেস্ট করো, ততক্ষণ আমি ফ্রেশ হয়ে আসি। ওয়াশরুমের দরজা বন্ধ হওয়া শব্দের পর রুমটা আবারও নীরব হয়ে এলো। জানালার ধারে রাখা সোফাটায় ধীরে ধীরে বসলেন চামেলি বেগম। বুকের ভেতরে অস্থিরতা চাপা দিতে শাড়ির আঁচলটা একটু গুছিয়ে নিলেন। চোখ চলে গেল এলোমেলো বিছানার দিকে। তারপর আবার উঠে গিয়ে যতটুকু পারেন বিছানাটা ঠিকঠাক করে নিয়ে আগের জায়গায় ফিরে এসে বসে পড়লেন তিনি। কয়েক মিনিট পর পানির শব্দ থামলো। ওয়াশরুম থেকে বেরিয়ে এলো চন্দ্র। শরীরের উপর উদম নিচে সাদা রঙের প্যান্ট, ভেজা চুল থেকে চুপচুপ করে পানি পড়ছে। তোয়ালে দিয়ে মুছতে মুছতে বিপরীতের দিকে সোফার বসে চোখ তুলে তাকিয়ে বললাম, এবার বলো, কি এমন জরুরি কথা যার জন্য সকাল সকাল আমার কাছে ঘুম ভাঙাতে হলো? চামেলি বেগম একটু থেমে নিঃশ্বাস নিলেন। যেভাবে শুরু করবেন ভেবেছিলেন ঠিক সেভাবে শব্দ খুঁজে পেলেন না। তবুও আর দেরি না করে বলতে লাগলো, জরুরি তো বটেই। কিছু সময় আগেই তোমার অসুস্থ রোদকে নিয়ে তার পুরো পরিবার নিজ বাড়িতে চলে গেছে। আর সেটা হয়েছে ওই বুড়োটার তাড়াহুড়োর জন্য। আমার মনে হচ্ছে ওই বুড়ো ছেলেদের ওই বাড়িতে জরুরি তলবে নিয়ে গেছে বিয়ের বিষয়ে কথা বলার জন্য। কিন্তু এমন তাড়াহুড়ো করে কেন করলো সেটাই আমার খটকা লাগছে, তাই তোমাকে জানাতে এলাম। মুহূর্তের মধ্যেই চন্দ্রের ধারালো চোয়াল জোড়া কেমন কঠিন হয়ে গেল। তবে চন্দ্র কোনো প্রতিক্রিয়া দেখালো না, না চমকালো না, প্রশ্নগুলো শুধু চোখের দৃষ্টি বদলেছে। তার চোখ মুখ শক্ত হয়ে এসেছে। চন্দ্র এমন হাবভাব দেখে চামেলি বেগম আবারও কিছু বলতে উদ্যত হলেন, কিন্তু তার আগে চন্দ্রের ফোন বেজে উঠল। ফোনের শব্দ থেমে গেল। তিনি ততক্ষণে চন্দ্র গটগট পায়ে এগিয়ে গিয়ে ফোন রিসিভ করে ফেলেছে। কানের কাছে ফোন নয়, কয়েক সেকেন্ডের মধ্যেই তার চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করেছে। রাগে এক হাত মুষ্টিবদ্ধ করে চেপে রেখে মনোযোগ দিয়ে শুনে যেতে লাগলো ওপাশে থেকে ভেসে আসা কিশোর কঞ্চের কথাগুলো। কিছুক্ষণ সেইভাবেই শুনে গেল, কোনো কথা বললো না। ফোন রাখার আগে শুধু আমি আসছি এতটুকু বলে ফোন কেচে পকেটে ঝুঁকিয়ে আলমারি থেকে একটা কালো রঙের টি-শার্ট গায়ে জড়ালো। তারপর একটা নীল রঙের ফাইল হাতে নিয়ে বেরোতে বেরোতে চামেলি বেগমের দিকে তাকে গম্ভীর কণ্ঠে বলে গেল, চিন্তা করো না,
আজকের পর এই বুড়ো আমার বউ নিয়ে টানাটানি কিভাবে করে দেখে নেব। চন্দ্রের কথা শুনে জামিল বেগম সন্তুষ্টির হাসি হাসলেন। তিনিও উঠে দাঁড়ালেন, কারণ তিনি জানেন এখন ড্রয়িং রুমে একটা তোলপাড় কাণ্ড ঘটতে চলেছে। কাণ্ড ঘটেছেও পচেও। জিহাদ প্রধান আর জাহেদ প্রধান রোদের এগিয়ে দিয়ে এসে ড্রয়িং রুমের সোফায় বসেছেন। বেশ কিছুক্ষণ হলো দুই ভাইয়ের মধ্যে অফিস সংক্রান্ত কথাই চলছিল। তাদের সঙ্গে যোগ দিয়েছেন চন্দ্রের বড় মামাও। তারা মূলত থেকে গিয়েছিলেন আজ সবারই চলে যাওয়ার কথা। রেদওয়ান আহমেদের সঙ্গে নাস্তা সেরে এখন তিনজন মিলে গল্পে মেতেছেন। ডাইনিং টেবিলে নতুন জামাইয়ের জন্য নাস্তা প্রস্তুত করছিল বাড়ির কর্ত্রীরা। আদিয়াতরা এখনো নিচে আসেনি। তাদের ডেকে আনতে জারিনকে পাঠানো হয়েছে। সেই সময় গটগট করে পায়ে এগিয়ে আসে জিহাদ প্রধানের সামনে। চন্দ্র দাঁড়ালো। আগে পিছে কোনো কথা না বাড়িয়ে গম্ভীর কণ্ঠে শুধু বলল, বাবু চলো, ছেলের বউ আনতে যাবে। হুট করে চন্দ্রের আগমনে তিনজনের কথাবার্তা থামিয়ে থমকে গেল। চাপ চাপ করে চোখে তাকালো তারা চন্দ্রের দিকে। চন্দ্রের বলা কথাটা যেন তাদের মাথার উপর দিয়ে চলে গেল। হা করে তাকিয়ে রইল চন্দ্রের দিকে। চন্দ্র চোখ মুখ অবস্থা চোখে পড়ার মতো। রেগে আছে স্পষ্ট সেটা। সকাল সকাল চন্দ্রের এমন রাগের কারণ কেউ ধরতে পারল না। ড্রয়িং রুমে উপস্থিত বাকি সদস্যরাও একই ভাবে চুপচাপ তাকিয়ে রইল। চন্দ্রের মতো গুরুগম্ভীর ছেলের মুখে হঠাৎ বউয়ের কথা শুনে তারাও কিছুটা অবাকই হলো বটে। কথাটা ঠিক শুনেছে নাকি ভুল তা বুঝতে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল চন্দ্রের দিকে। এদিকে কে তার দিকে তাকালো না তাকালো এতে কোনো ভাবাবেগ নেই চন্দ্রের। তার নজর শুধু সামনের দিকে। বাবা চাচাদেরকে এমন করে তার দিকে তাকিয়ে থাকতে থেকে চন্দ্রের মেজাজ যেন আরো বেশি চড়া হয়ে গেল। কি হলো বাবা, ওঠো না কেন? চন্দ্রের এবারের প্রশ্ন শুনে হকচকে উঠলেন তিনজনে। জিহাদ প্রধান কিছুটা অবাক হয়ে এবার প্রশ্ন ছুড়লেন চন্দ্রকে। উঠে যাবোটা কোথায়? আর আমার কোন ছেলের বউ আনতে যাব? আমি তো ছেলে বিয়েই করাইনি। তোমার বিয়ে করাতে হবে না, বিয়ে অলরেডি হয়ে গেছে। এখন বউ উঠে আনতে যাচ্ছে। গেলে চলো, নইলে আমি চললাম। তোমার বোনের জামাই নাকি সকাল সকাল আমার অসুস্থ বউটাকে নিয়ে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার জন্য বৈঠক বসেছে। চন্দ্রের কথা যেন ড্রয়িং রুমের পারমাণবিক বোমা বিস্ফোরণেই ঘটে গেল। সবাই মুখ হাঁ করে চোখ বড় বড় করে তাকিয়ে রইল চন্দ্রের দিকে। তারা মনে হয় এখনো বিশ্বাসই করতে পারছে না। মনে হচ্ছে কানে ভুল শুনেছে। কেউ কেউ আবার একে অপরের দিকে মুখ হাঁ করে বার কয়েক তাকাতাকি করে ফের আবারও তাকালো চন্দ্রের দিকে। চন্দ্র ততক্ষণে গটগট পায়ে মেন দরজার দিকে এগিয়ে যাচ্ছে ভারী কদম ফেলে। এরই মধ্যে তার সামনে হন্তদন্ত হয়ে এসে দাঁড়ালো চন্দ্রপ্রভা বেগম। কণ্ঠ একরাশ বিস্ময় ছেলে চন্দ্রকে জিজ্ঞেস করল, কি বলছিস এসব বাবা? তোর বউ আসবে কোথা থেকে? আর বোনের জামাইটা আবার কে? আজটুকু বলেই থেমে গেল প্রভা বেগম। কেননা ততক্ষণে পুরো বিষয়টি ওনার সামনে পরিষ্কার হয়ে গেছে। আর এতেই চোখ বড় বড় হয়ে গেল না। চন্দ্রের দিকে তাকিয়ে কিছুটা জোর গলায় বলে উঠল, রোদই সেই পিচ্ছি। প্রভা বেগমের মুখে রোদের কথা শোনার পর সবাই যেন আরো বিস্মিত হয়ে গেল। সবাই একসাথে বলে উঠল, জিহাদ প্রধান তো এত শক্ট একসাথে নিতে না পেরে বুকে হাত চেপে থপ করে সোফায় বসে পড়েছে। জাহিদ প্রধান আর দেলোয়ার সাহেবেরও সবার মতো একই অবস্থা। ওনাদের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। রোদ ও আর চন্দ্র, এটা যেন তাদের এখনো বিশ্বাসই হচ্ছে না। জাহিদ প্রধান পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আবারও চন্দ্রকে জিজ্ঞেস করতে যাবে, তার আগেই দেখলো সবাইকে বিস্ময়ে সাগরে ভাসিয়ে দিয়ে চন্দ্র ততক্ষণে চলে গেছে মেন ডোরের দিকে। কাউকে আর কোনো প্রশ্ন করার সুযোগই দিল না সে। চন্দ্রকে বাইরে বাইরে চলে যেতে দেখে সিঁড়ির কাছে নীরব দর্শকে দাঁড়িয়ে থাকা আদিয়া তার জোবানও চন্দ্রের পিছু নেওয়ার জন্য হন্তদন্ত পায়ে ছুট লাগালো মেন দরজার দিকে। এরই মধ্যে চামেলি বেগম এসে জাহিদ প্রধানের সামনে দাঁড়িয়ে বলে উঠল, বাবারা, ছেলের বউ বাড়িতে সই সালামাতে আনতে হলে তাড়াতাড়ি ছেলের পেছনে ছুট লাগাও। রিয়াজউদ্দিন আহমেদ গম্ভীর মুখে বসে আছেন রোদের বাড়ির লিভিং রুমের সোফায়। রেগে আছেন নাকি তা বোঝা মুশকিল। ভদ্রলোক গুমরা মুখে দেখে তো মনে হয় রেগে আছেন, তবে হঠাৎ এমন রাগের কারণ কেউ ধরতে পারছে না। আর কেন সকাল সকাল হুকুম জারি করে সবাইকে এ বাড়িতে নিয়ে এলেন সেটাও কেউ বুঝে উঠতে পারছে না। তবে কিছু একটা যে হয়েছে সেটা ঠিকই ধরতে পেরেছেন রেদওয়ান আহমেদ। কিন্তু সেটা কি, ওই বাড়িতে কেউ কিছু বলেছে কিনা সেই কথাই সরাসরি জিজ্ঞেসও করতে পারছেন না উনি। কেননা ওই বাড়ি থেকে আসার পর থেকেই দুই ভাই এখানে বসে আছে, অবশ্য সেটাও রিয়াজউদ্দিন আহমেদ আদেশেই। এখন তো বড় ভাইয়ের সামনে শ্বশুর বাড়ি নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না। আর ওই বাড়ি লোকজনই কেই বা কী বলবে। রাতেও তো উনি দেখলো রোদের কাছ থেকে ভালোই রুমেই চলে যেতে। এরই মধ্যে সকালে শুরু করে দিয়েছে ওনাকে যেন এই বাড়িতেই নিয়ে আসে।
মেহমান হয়ে গিয়ে বেশি দিন নাকি থাকা ওনার কাছে ভদ্রতার খেলাপ, এমনটাই ওনার ধারণা। আসার পরপরই ওনাদেরকে নিজের সামনে বসিয়ে রেখেছেন। তার নাকি কথা আছে সবার সঙ্গে, আর সেটা তিনি এক্ষুনি বলতে চান। তাই দুই ভাই বাধ্য সন্তানদের ন্যায় বসে আছেন বাবার সামনে। তারা অপেক্ষা করছে দুই কর্তী আসার জন্য। রোদের জ্বর এখনো পুরোপুরি কমেনি, তাই তাকে দুইজন মিলে উপরে রুমে নিয়ে গিয়ে রেখে আসার জন্য গেছে। তারা না আসলে যে রিয়াজউদ্দিন আহমেদ কথাটা উঠাবেন না, সেটা ওনার হাবভাবই বলে দিচ্ছে। থমথমে নীরবতা লিভিং রুম জুড়ে বিরাজ করছে। রিয়াজউদ্দিন আহমেদ সোজা হয়ে বসে আছেন, পায়ের উপর পা তুলে, চোখ দুটো সামনে স্থির, তবে দৃষ্টি আসলে কোথায় বা কাউকে দেখছে না। ভেতরে ভেতরে কোনো হিসেব করছে। রেদন আহমেদ কিছুটা আন্দাজ করতে পারছে, তবে ওনার বাবা কেন এত তাড়াহুড়ো করছেন সেটাই ওনার মাথায় ঢুকছে না। কয়েকদিন যখন এখানে থাকবেনি, তাহলে পরেও তো এই বিষয়টি নিয়ে কথা বলা যেত। ওনার মাথায় যেন কোনো ভূত চেপেছে, আল্লাহই ভালো জানে। এগুলো মনে মনে বলল, মুখ ফুটে টু শব্দটি করল না রেদন আহমেদের। যদিও আবার ওনার ধারণা ভুল হয়, তখন ব্যাপারটা সুবিধাজনক হবে না। এবার চুপচাপ বসে আর থাকলেও উনি। ওইদিকে রিয়াজউদ্দিন আহমেদ পুত্রবধূতে দেরি করার কারণে বেঁচে বিরক্ত, ধৈর্য যেন ফুরিয়ে যাচ্ছে ওনার। ভেতরে ভেতরে ওর আগে ফুসফুস করছে। রাত 3টায় চন্দ্রকে রোদের রুম থেকে বের হতে দেখার পর থেকে ওনার মাথায় যেন আগুনই ধরে আছে। যতক্ষণ বিয়ের কথা পাকাপোক্ত করতে পারছেন না, ততক্ষণ মাথার আগুন নিভবে না। উনি যদি তাহাজ্জুদ পড়তে না উঠে নাতনির রুমের দিকে না যেতেন, তাহলে কখনই জানতে পারতেন না ওনার অগোচরে ওই ছেলে তার নাতনির পেছনে লেগেছে। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার! তার নাতি কিনা 7 বছর ধরে অপেক্ষা করছে রোদের জন্য, আর ওই পরের বাড়ির ছেলে কিনা তার রোদকে নিয়ে যাওয়ার ধান্দাবাজিতে নেমেছে। কত বড় বেয়াদব অসভ্য ছেলে হলে রাত 3টে বাজে একটা যুবতী মেয়ের ঘরে যায়, এগুলো ভেবে ওনার মাথায় যেন আরো বেশি দপদপি করে উঠল। এরই মধ্যে কলিং বেল বাজল। বেলের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন মেঘ এসে হন্তদন্ত হয়ে ছুটল দরজার দিকে, যেন সে অপেক্ষায় ছিল এতক্ষণ দরজার ওপাশে ব্যক্তি আসার জন্য। মেঘকে এভাবে ছুটে যেতে দেখে রিয়াজউদ্দিন আহমেদ ফ্রিকুচকে তাকালেন তার দিকে। ওনার তাকিয়ে থাকার কয়েক সেকেন্ডের মাথায় উনি দেখতে পেলেন চন্দ্র ওকে দরজা দিয়ে ঢুকতে, আর এতেই ওনার মুখের রং বদলে গেল মুহূর্তের মধ্যেই। চন্দ্রকে এই মুহূর্তে এখানে দেখে ওনার ভেতরে যেন মুহূর্তেই উত্তপ্ত লাভা ছড়িয়ে পড়েছে। তবে সেটা কঠিন ব্যক্তিত্বের পুরুষ রিয়াজউদ্দিন আহমেদের চেহারা দেখে বুঝতে পারার কোনো উপায় নেই। যথেষ্ট শান্তভঙ্গিতে বসে রইলেন তিনি। চন্দ্রের পিছু পিছু একে একে ঝুঁকে এলো আদিয়া তার জোভানো। হঠাৎ এমন অসময়ে তাদেরকে এখানে দেখে রেদন আহমেদ কিছুটা বিস্মিত হয়েই তাকিয়ে রইল তাদের দিকে। চন্দ্র তার নিজস্ব ভঙ্গিতে হেঁটে তাদের দিকে আসতে আসতে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি খবর শ্বশুরমশাই? সকাল না হতে আমার অসুস্থ বোধকে টানাটানি করে এবার তিনি আসাটা কি বেশি জরুরি ছিল? চন্দ্রের প্রশ্ন শুনে ড্রয়িং রুমে বসা 3 পুরুষ হতভম্ব হয়ে তাকিয়ে রইল তার দিকে। সিঁড়ি দিয়ে নামতে থাকা মেঘলা আহমেদ আর রাবেয়া আহমেদও ততক্ষণে থমকে গিয়েছে মাঝ সিঁড়ির মধ্যে। চন্দ্র ভারী কদম ফেলে এগিয়ে এসে রিয়াজউদ্দিন আহমেদের বরাবর সিঙ্গেল সোফাটায় পায়ের উপর পা তুলে বসে হাতে থাকা ফাইলটি সামনে টেবিলের উপর রাখলো। তারপর শান্ত দৃষ্টিতে রিয়াজউদ্দিন আহমেদের হতভম্ব হয়ে থাকা মুখের দিকে তাকে কিছু ঠোঁট বাঁকিয়ে বলল, কি হচ্ছে তাদের শ্বশুরমশাই? নাচ জামাই পছন্দ হয়নি নাকি বেশি হ্যান্ডসাম জামাই দেখে চোখ ফেরাতে পারছেন না? চন্দ্রের কথা শুনে জোবানের পাশে দাঁড়িয়ে থাকা মেঘ ফিক করে হেসে দিয়েছে। মেঘের হাসির শব্দে যেন বাবার ছেলের বাস্তব জগতে ফিরে এসেছে। রিয়াজউদ্দিন আহমেদ চোখ রাঙিয়ে তাকালো মেঘের দিকে। রিয়াজউদ্দিন আহমেদের চোখ রাঙানো দেখে মেঘ মুখে হাত চেপে কোনো রকমে হাসি বন্ধ করে মুখ কাচুমুচু করে চলে গেল এখান থেকে। তার আর এখানে কোনো কাজ নেই থেকে তার কাজ ছিল শুধু চন্দ্র ভাইকে খবর দেয়া, আর তার কাজে সে সফল করেছে। এখন যা হবে সেটা তার আগে থেকেই জানা। ভাগ্যিস তার রোদ আপু ঘুমিয়ে পড়েছে, নইলে ওই বুড়োর চোখের আগুনের ফুলকে এতক্ষণে তার আপুর উপর গিয়ে পড়তো। এসব ভাবতে ভাবতেই মেঘ তাদের সামনে থেকে চলে গেল। মেঘকে চলে যেতে দেখে রিয়াজউদ্দিন আহমেদ এবার চোখ ঘুরিয়ে চন্দ্রের দিকে তাকায়। এই ছেলে, কি পাগলের মতো পোলাপ বকছো? তুমি আমার নাচ জামাই হতে যাবে কেন? নিজের বয়স দেখেছো? কই আমার নাতি আর কই? রিয়াজউদ্দিন আহমেদের কথা শেষ হওয়ার আগে চন্দ্র তাচ্ছিল করে বলল, জি অবশ্যই দেখেছি, ইভেন আপনার নাতির বয়সও দেখেছে। আর তখনও 14 বছরের ছোট্ট কিশোরী রোদকে দেখে বিয়ে করে আপনাদের বাড়ির জামাই পদবি গ্রহণ করেছে। এতে আমি আপনার নাচ জামাই হই না হই, আই ডোন্ট কেয়ার। চন্দ্রের মুখে এমন কথা শুনে রিয়াজউদ্দিন আহমেদ যেন রাগে ফেটে পড়ার মতো অবস্থা। রাগের তোপে ওনার শ্যামবন্ধ মুখ কালচে হয়ে উঠেছে।
শ্বশুরের এমন রাগ দেখে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকা মেঘলা আহমেদ এগিয়ে এসে কিছু বলার সাহসও পেলেন না। তবে তিনি যে চন্দ্রের মুখের একটা কথা শুনে কতটা অবাক হয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু অবাকই হচ্ছেন না, তার থেকেও বেশি ওনার মনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। চন্দ্র যে মিথ্যা বলার মানুষ নন তা তিনি ভালো করেই জানেন, আর সত্যিটাও ওনার হজম করতে কষ্ট হচ্ছে। এই নিয়ে যে মহাপ্রলয় সৃষ্টি হবে সেই ইঙ্গিত তিনি এখনই পাচ্ছেন। এদিকে ওনার পাশে দাঁড়িয়ে থাকা রাবেয়া আহমেদের অবস্থাও আলাদা। রোদ চন্দ্রের বউ এই কথাটা শুনে ওনার কলিজা কামড়ে ধরেছে সেই কখনই। মুখটাও কেমন ফ্যাকাশে হয়ে এসেছে নিজের ছেলের কথা ভেবে। একমাত্র ছেলে ওনার রাফেল, যদি কোনোভাবে চন্দ্রপালার কথাটা সত্যি হয়ে যায় তাহলে ওনার ছেলের কি হবে? এদিকে রিয়াজউদ্দিন আহমেদ দাঁত কিরমির করে আবারও কিছু বলতে যাবে, তার আগে রেদওয়ান আহমেদ চন্দ্রকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি বলছো এসব চন্দ্রা? রোদ কেন তোমার বউ হতে যাবে? চন্দ্র এবার রেদওয়ান আহমেদের কথার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। ফাইল থেকে কাবিননামার পেপারটা বের করে রেদওয়ান আহমেদের সামনে টেবিলে রেখে ইশারায় হাতে নিতে বলে মুখে শুধু বলল, আপনার উত্তর আশা করে এখনই পেয়ে যাবেন। চন্দ্রকে রেদওয়ান আহমেদের দিকে পেপার এগিয়ে দিতে দেখে সদর দরজায় পা রাখা জাহিদ প্রধানের পাঁচরা সেখানে স্থির হয়ে গেছে। ওনার দাঁড়িয়ে পড়তে দেখে বাকি দুজনও দাঁড়িয়ে পড়েছে দরজার সামনে। তাদের কারো আর বুঝতে বাকি নেই এটা কিসের পেপার এগিয়ে দিয়েছে চন্দ্র, আর এতেই যেন তাদের বিস্ময় মাত্রা আরো দ্বিগুণ হয়ে গেল। রেদওয়ান আহমেদ আর কথা বাড়লেন না, টেবিল থেকে কাগজটা তুলে নিলেন। কাগজে থাকা লেখাগুলো তিনি বিশ্বাসই করতে পারলেন না পড়ে। আবারও ভালো করে তাকান, কাগজের উপর বড় বড় অক্ষরে লেখা কাবিননামা, বরের জায়গায় লেখা জাসপিক প্রধান চন্দ্র, কনে রুজরুমই আহমেদ। তারিখের দিকে চোখ পড়তে তিনি যেন আরেক দফা বিস্মিত হলেন, মাথা তুলে তাকালেন চন্দ্রের দিকে। এটা কিভাবে সম্ভব? রোদের তো তখন মাত্র 14 বছর বয়স। তুমি নিশ্চয়ই মজা করছো, তাই না? আমাকে কি আপনার মজার মানুষ বলে মনে হয় শ্বশুরমশাই? নাকি কখনো মজা করতে দেখেছেন আমাকে? তাহলে আজকের এমন একটা সিরিয়াস বিষয় নিয়ে মজা করতে যাব? রেদওয়ান আহমেদ আর কি বলবেন, স্তব্ধ হয়ে কাবিননামা হাতে নিয়ে বসেলেন। যে চন্দ্র যে একটি কথা মিথ্যে বলছে না তা বুঝতে আর বাকি রইল না তার। তাই তো ভেতর থেকে আরো বেশি ভেঙে পড়লেন তিনি। কাকে কি বলবেন, যেখানে তার নিজের মেয়ে এত বড় একটি সত্য তাদের অগোচরে লুকিয়ে রেখেছে, সেখানে পরের ছেলেকে দোষারোপ করাটা বেমানান নয় কি? তাও তো যদি সেই মানুষটা হয় চন্দ্র। লিভিং রুম জুড়ে থমথমে নীরবতা নেমে এলো। রিয়াজউদ্দিন আহমেদ চন্দ্রের দিকে লালচে চোখে তাকিয়ে আছেন, রাগে যেন ফুসফুস করছেন। মনে হচ্ছে এই বুঝি চন্দ্রকে চিবিয়ে খেয়ে ফেলবেন তিনি। অথচ চন্দ্রের মধ্যে কোনো ভাবাবেগের লেশ মাত্র নেই। সে নিজের মতো স্থির দৃষ্টিতে রিয়াজউদ্দিন আহমেদের চোখে চোখ রেখে তাকিয়ে আছে। চোখাচোখি সেই মুহূর্তে স্পষ্ট বোঝা যায় চন্দ্র কম রেখে নেই। ওনার সব চালাকি সে বুঝে ফেলেছে, আর সেটার জবাব সে দিচ্ছে নীরব অথচ দৃঢ় চোখের ভাষায়। এরই মধ্যে রিয়াজুল আহমেদ খাপা হাত বাড়িয়ে রেদওয়ান আহমেদের হাত থেকে কাগজটা টেনে নিলেন। ভালো করে চোখ বুলালেন। কয়েক সেকেন্ডের মধ্যে ওনার হাত থরথর করে কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে মুখটা ফ্যাকাশে হয়ে এলো ওনারও। আর হবেই না বা কেন? ওনার হাতে যে এখন একমাত্র ছেলের স্বপ্ন, সুখ, আশা আর ভরসার মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার মতো একটা ভয়ঙ্কর অস্ত্র উঠে এসেছে। এই খবর তিনি ছেলেকে কিভাবে দেবেন? তার ছেলেটা আর ভাবতে পারলেন না তিনি। অসহায়ভাবে অস্থির চোখ জোড়া নামিয়ে নিচের দিকে তাকিয়ে রইলেন। এদিকে চন্দ্র এবার রিয়াজউদ্দিন আহমেদের থেকে চোখ সরিয়ে মাথা ঘুরিয়ে একে একে সবার দিকে তাকালো। সবার প্রতিক্রিয়া লক্ষ্য করে চন্দ্র এবার রেদওয়ান আহমেদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলতে শুরু করল, এখন আপনারা নিশ্চয়ই প্রমাণ পেয়েছেন আপনাদের মেয়ে কেন এবং কিভাবে আমার স্ত্রী। তাই এই বিষয়টা নিয়ে আর কোনো রং তামাশা যেন না হয়। ইভেন এই বিষয়টা দিয়ে কেউ আমার রোদকে আজ জাজ করতে যাবেন না। শি ইজ ইনোসেন্ট। ওকে আমি আগেই নিষেধ করে রেখেছিলাম, তাই ভয়ে কাউকে কিছু বলেনি এই বিষয়ে। বিয়ের কথাটা সবাইকে জানানো আমার দায়িত্ব ছিল, আর সেটা আজ আমি পালন করছি। কোথায়, কিভাবে, কেন এই বিয়ে হয়েছে সে প্রশ্নের উত্তর আমি কাউকে দেব না এখন। আর বিয়েটা ওই দিন না হলেও এখন ঠিকই হতো, আর সেটা আমার সাথে। তাই কেন বিয়েটা হয়েছে সে প্রশ্নের উত্তর আমি দেব না। আর একটা কথা পরিষ্কার করে সবাইকে বলে দিতে চাই, রোদের নামের সঙ্গে জড়িয়ে তার সামনে কিংবা তাকে ঘিরে অন্য কোনো পুরুষের প্রসঙ্গ কোনোভাবেই যেন আর উঠে না আসে। রোদ শুধু আমার, সম্পূর্ণভাবে আমার। সে আমার দায়িত্ব, আমার সম্মান, আমার অধিকার। চন্দ্রের জীবন আলোকিত করার একমাত্র রোশনাই সে। আমার রোদের দিকে কারো হাত বাড়ানো তো দূরের কথা, সে সাহস দেখানোর সুযোগটুকুও যেন না করে কেউ। আর যদি কেউ কোনোভাবে সে দুঃসাহস দেখায়, আমি চন্দ্র তার জীবনকে অমাবস্যার অন্ধকারে তলিয়ে দিতে এক মুহূর্তও ভাবব না।
এটা মনে রাখবেন। রোদের ব্যাপারে আমি অ্যাকচুয়াল পরিমাণও ছাড় দিতে রাজি নয়, 100টা পরিমাণও না। ওর ভাবনায় কোনোদিন কোনো পুরুষের অস্তিত্ব ছিল না, নেই, আর ভবিষ্যতেও থাকতে দেব না আমি ছাড়া। এক মুহূর্তের জন্যও নয়, কারণ তার সমস্ত চিন্তা, তার সমস্ত অনুভূতি, তার পুরো পৃথিবীটা আমি অনেক আগে নিজের করে নিয়েছি। আমি আবারও ভদ্রভাবে সতর্ক করে দিচ্ছি, বিয়ের বিষয় নিয়ে কেউ রোদকে জাজ করতে যাবেন না। আপনাদের মনের ভেতরে থাকা কোনো সন্দেহ, কোনো হিসাব, কোনো নোংরা ভাবনার রেশটুকুও যেন রোদের মনে গিয়ে না লাগে। আর আপনাদের ভেতরে থাকা কোনো চিন্তা ভাবনা যেন কোনোভাবেই রোদের সামনে প্রকাশ না পায়। নইলে তখন আমার এই ভদ্রতাটা আমি ধরে রাখতে পারবো কিনা সেটা আপাতত গ্যারান্টি আমি দিতে পারছি না।